এখন সারা পৃথিবীর যারা খুব প্রোডাক্টিভ পিপল আছে তারা অ্যাবসলিউটলি ভোরবেলা উঠে দিন শুরু করে। আমার দ্বারা বোধহয় আর কিছু সম্ভব না। আমি তো কাজে কোনো বরকত পাই না, আমার তো কোনো কিছু হয়ে আসতেছে না। ও কেন এত বড়, আমি কেন এত ছোট। কি কত বড় বড় কাজ কত কম সময় করতে পারে তার ক্ষমতা তত বেশি। যেমন ধরেন যে খুব ডিফিকাল্ট কোনো কাজ সেটা করতে পারলে আপনি মোর পাওয়ারফুল, এবং সেই ডিফিকাল্ট কাজটা যত কম সময় করতে পারবেন, যেন আল্লাহ হচ্ছে সর্বক্ষমতাময়। মানে কি আল্লাহ এনিথিং করতে পারে। SAVERS সেভার্স 6টা হ্যাবিট লেখক দেখিয়েছে যে তার লাইফে এই 6টা হ্যাবিট উনি ফলো করে এই কামব্যাকটা করেছে। কামব্যাক মানে একটা মিরাকেল কামব্যাক। মানুষ তার চারপাশে যত কিছু ঘটে তার লাইফের সাথে রিলেটেড, সেটার জন্য সে মোস্টলি অন্যদেরকে ব্লেম দেয়। ও আমার কথা শুনে নাই, আমার আব্বা মা আমার ঠিক মতো গাইড করে নাই, হ্যাঁ আমার স্যার আমার ভালো মতো পড়ায় নাই, আমার অফিসটা ভালো না, আমার বস ভালো না, হ্যাঁ সরকার ভালো না, ইত্যাদি ইত্যাদি। অতএব আমাদের সারাউন্ডিং এর চারপাশে যা কিছুই হয় না কেন ওটার দিকে আমি ফোকাস না করে, যেটার উপর আমার কন্ট্রোল আছে, আমি যদি সেটাকে ফোকাস করি তাহলে আমার পজিটিভ পাওয়ারটা এটা বাড়তে থাকবে গ্রাজুয়ালি। অনেক ক্ষেত্রে সায়েন্সের ব্যাখ্যার জন্য ওয়েট করার দরকার নাই। ইফ আই গেট দ্য বেনিফিট, হোয়াই ডোন্ট আই ফলো দিস? যেমন না খেয়ে থাকার উপর তো পরে জাপানে একজন অটোফেজি উনি তো এই নোবেল পুরস্কার পেয়ে গেলেন। বাট এই 1400 বছর ধরে মুসলমানরা রোজা রাখে, এবং 1400 বছর ধরে লোকজন হাসাহাসি যে কি না খেয়ে আছে, এটা কোনো কথা? বাট এখন যখন সায়েন্স এই 1400 বছর পরে এটাকে সায়েন্সকে রিলেট করলো, হ্যাঁ যে এটা হলে দেখো বডির মধ্যে কতই হয়, সেল রিপেয়ার হয় ইত্যাদি, মানে ওটা তো এখন হাজার হাজার বেনিফিট। 24 ঘন্টায় তো একজন মানুষের জন্য। তখন এই মাল্টিটাস্কিং বা মাল্টি ড্রিমিং করতে গিয়ে অনেক সময় ডিফোকাসড হয়ে যায়। যখন ইনকনসিস্টেন্ট হয়ে যায় এবং ডিফোকাসড হয়ে যায় তখন এটার ব্যর্থতাটা আসতে পারে। আমাদের অ্যাক্টিভিটি প্রায় 95% কন্ট্রোল বাই সাবকনশিয়াস মাইন্ড। সাবকনশিয়াস মাইন্ডকে আমরা বিভিন্ন রকম মেসেজ যে দেই, এই মেসেজ দেওয়ার একটা পার্ট হচ্ছে এই অ্যাফার্মেশন। কোনো একটা জিনিস যখন মানুষ রিপিটেডলি করতে থাকে তখন ওই জিনিসটা তার হ্যাবিটে কনভার্ট হয়। এক্সারসাইজের চেয়েও এখন আমি বলবো যে ফুড হ্যাবিট, যেটা হেলথের সাথে রিলেটেড। কারণ আমি সমস্ত রং জিনিস খাচ্ছি আর সকালবেলা আধা ঘন্টা স্ট্রেচিং করলাম, কিছু আসবে যাবে না। হোয়াট ইউর ফুড এট, তুমি যেটা খাচ্ছ তোমার ওই খাবারটা কি খেয়েছিল। লাইক আপনি চিকেন খাচ্ছেন, ওই চিকেনে কি খাইছে? বা আপনি কলা খাচ্ছেন, আপনার কলা গাছ কি খাইছে? তার জীবনের ভেতরে এটার ইমপ্লিমেন্টেশন করেছে। তাহলে তার জীবনের ঘটনাটাই আমরা একটু আলোচনার মধ্যে যদি যাই, যে তার ঘটনাটা কি আসলে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন সবাই আশা করি। আজকে আপনাদের সামনে আমি বইকথার একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের যে বইটা আপনারা একটু পরে জানতে পারবেন বইটার নাম। বইটা আমার বেশ কয়েক বছর আগে পড়া, এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন যে কথাবার্তা বলি, কথাবার্তার ভিতরে বেশ কিছু কোটেশন আছে, আমি ঘুরে ফিরে দিই। তার মধ্যে একটা কোটেশন এই বই থেকে নেওয়া, তো সেটা আমরা আলোচনাতে আসবো। আর আজকে আমাদের সাথে এই বই নিয়ে, যে বইটা নিয়ে আজকে আলোচনা করবো, নামটা বলেই ফেলি, দ্য মিরাকল মর্নিং। তো মিরাকল মর্নিং নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে যিনি উপস্থিত হয়েছেন, মোহাম্মদ মুরাদ হোসেন। আসসালামু আলাইকুম মুরাদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, সবাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা বই নিয়ে আলোচনার আগে একটু আপনাকে পরিচয় করাতে চাই। মুরাদ ভাই অ্যাকচুয়ালি সমুদ্রে কাটিয়েছেন জীবনের 8 বছর ক্যারিয়ারের শুরুতে, এবং এরপর কর্পোরেট ওয়ার্ল্ডেও আজকে আছেন অনেক বছর ধরে। কত বছর? 15 বছর ধরে। তো ওনার এই জার্নিটা আমরা ছোট্ট করে শুনবো, আর মূলত যে আলোচনাটা, যার বই তার একটা স্টোরি হাল রোডের, সেটা খুব ফ্যাসিনেটিং স্টোরি। আমরা সেই স্টোরিটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তো আগে আপনার জার্নিটা একটু জানতে চাই, যে সমুদ্র থেকে কর্পোরেট কিভাবে কি হলো? থ্যাংক ইউ সোহাগ ভাই, আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। যে রকমারির এখানে এসে একটা বই সম্পর্কে, মানে মোটামুটি ওয়ার্ল্ডের বেস্ট সেলিং একটা বই, এই বই সম্পর্কে আমরা কিছুক্ষণ কথা বলবো, এটা আমার ভালো লাগছে যে অনেক মানুষ হয়তো এই বই থেকে উপকৃত হবে যারা এই বইয়ের ইনসাইট সম্পর্কে জানে না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরাদ হোসেন। আমি অলটুগেদার প্রায় 23 বছরের জার্নি, এর মধ্যে 8.5 বছর ছিলাম সামুদ্রিক লাইফে একজন নেভিগেটিং অফিসার হিসেবে। এরপরে 2011 শুরু থেকে আমি কর্পোরেটে আসি, 3টা অর্গানাইজেশন আমি ক্রস করেছি বাই দিস টাইম। আর খণ্ডকালীন শিক্ষক হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পড়াই। তো এই তো আমার ছোট্ট পরিচয়, আমরা বই সম্পর্কে কথা বলি। সোহাগ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার পরিচয় বলার জন্য। সো এই যে বইটা, প্রথমেই জানতে চাইবো যে বইটা আপনি কবে পড়েছেন, এবং বইয়ের কেন বইটা পছন্দ করেছেন। ওটা বলতে গেলে তো পুরো আলোচনাতেই চলে যাবে, ওই পুরো আলোচনাতে ঢুকবো না। বাট স্টিল জীবনে যেহেতু অনেক বই যারা পড়ে, তো অ্যাকচুয়ালি একটা বই তার পড়ে না, অনেক বই পড়ে। যদি জাস্ট একটা কারণ বলা হয় যে এই বইটাই কেন আপনি চুজ করলেন, বিস্তারিত না বলে জাস্ট যদি একটা কারণ বলেন, তাহলে কি বলবেন? বইটা আমি প্রথম 2016 দিকে প্রথম আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপস পাই। তো ওই ভিডিও ক্লিপসটার ভিতরে এই বইয়ের জিস্টটা বলা আছে। জিস্টটা আমি এখনই বলছি না, আমরা গ্রাজুয়ালি ঢুকবো। তো ওটা দেখার পর আমি বইটা খুঁজে বের করি। খুঁজে বের করার পরে যখন আমি লাইফস্টাইলটা জানলাম লেখকের, মানে এটা তার পার্সোনাল
এক্সপিরিয়েন্স থেকে বইটা যেহেতু লিখেছে এবং সেখান থেকে কি কি চেঞ্জ এসেছে, পজিটিভ চেঞ্জ, এই জন্য মানে কারোর কাছ থেকে শুনে করা আর নিজে নিজে করা, মানে একটা কারণ বললো এটা বলবেন যে হ্যাঁ। যেহেতু তার নিজের একদম মানে লাইভ এক্সপিরিয়েন্স থেকে যেহেতু চেঞ্জটা এসেছে, পজিটিভ চেঞ্জ এসেছে, এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে। যেমন তার মানে কিন্তু বইটা আপনার 10 বছর আগে পরিচয়, তাই না? সেই 16 থেকে 26 এবং 10 বছর ধরে একটা বই আপনার মাথার মধ্যে গেঁথে আছে, ডেফিনেটলি যে এটা আপনার লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট করেছে ধরে নেওয়া যায়। যে কারণটা আপনি এখন বললেন যে এই একটা কারণের মধ্যে যেটা যে তার জীবনের ভেতরে এটার ইমপ্লিমেন্টেশন করেছে সে। তাহলে তার জীবনের ঘটনাটাই আমরা একটু আলোচনার মধ্যে যদি যাই, যে তার ঘটনাটা কি আসলে? ঘটনাটা হলো, লেখক এখানে হাল এলরড, এই বইয়ের লেখক, 1978 সালে তার জন্ম। তো 1999 সালে যখন উনি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তার ল্যাঙ্গুয়েজে যেটা বলেছে, আমরা যদি বাংলাদেশি কনটেক্সটে কনভার্ট করি তাহলে একজন ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, উনি নিজে গাড়ি ড্রাইভ করতেছিল, রাত মোটামুটি 11:30 বাজে। উনি এর 2 ঘন্টা পরে উনি একটা ভিডিও শ্যুট করবে বা প্র্যাকটিক্যালি ভিডিও দিবে, সেটা ক্লিয়ার করে নাই উনি লেখকে। তো এই জন্য খুব এক্সাইটেড, কিন্তু ওর ফ্রেন্ড ছিল পিছনে, সে খুব ঘুম ঘুম ভাব, খুব মনোযোগ দিচ্ছিল না। সে মন চাচ্ছিল বাবার সঙ্গে কথা বলি, মার সঙ্গে কথা বলি। এরকম একটা এক্সাইটিং মোমেন্টে হঠাৎ করে একটা গাড়ি এসে, ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে তখনও তার মাথায় তার বডি আঘাতপ্রাপ্ত, কিন্তু তার মাথায় ওই যে 2 ঘন্টা পরে কি করবে সেটা কাজ করছে। এর মধ্যে আরেকটা গাড়ি এসে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে সে এমন ভয়াবহ ইনজুরিতে পড়ে যে তার শরীরের 11টা হাড় ভেঙে যায় এবং উনি হসপিটালাইজ যখন করে 6 মিনিটের জন্য, যেটা ক্লিনিক্যাল ডেথ আমরা বলি, আমরা কুমা বলি, মানে 6 ঘন্টার জন্য উনি মারা গেছে, মৃত 6 ঘন্টার জন্য। তারপরে হঠাৎ করে আমরা দেখি না সিনেম্যাটিক ভাবে হঠাৎ করে তার পালস ফিরে আসছে। পালস ফিরে আসার পরে ডাক্তাররা চিকিৎসা করার পরে এই ডিক্লারেশনটা দিয়েছে, যেহেতু তার 11টা হাড় ভেঙে গেছে এবং এই 6 মিনিট উনি ক্লিনিক্যালি ডেথ ছিল, তো উনি জীবনে হুইল চেয়ার ছাড়া আর মুভ করতে পারবে না। কিন্তু এরপরেই হলো মানে টুইস্টিংটা, যে মাত্র 2 বছরের মধ্যে উনি ওখান থেকে হুইল চেয়ার তো না, বরং 50+ কিলোমিটার ম্যারাথনে উনি ফুল ম্যারাথন উনি ম্যারাথন রানার হন, উইন করেন। এবং উনি একটা বই লেখেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের উপর বেস করে। ওই বইটা বেস্ট সেলিং বুক হিসেবে অ্যামাজনে স্থান পায়। তো এই যে একজন মানুষ এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা এবং সেখান থেকে একজন বেস্ট সেলার অথার হওয়া, তারপরে একজন উনি ফাইন্যান্সিয়াল দিক থেকেও যে প্রচণ্ডভাবে ওনার বাড়িটা বিক্রি করে দেওয়ার কথা ছিল, প্রায় 50 মিলিয়নের মতো লোন ছিল, এগুলো থেকে কামব্যাক করে ফাইন্যান্সিয়ালিও গেইন করা। এবং পরবর্তীতে পাশ্চাত্যের দেশে সেলসের বড় ডিগ্রিকে, অ্যাওয়ার্ডকে বলা হয় হল অফ ফেম, এবং উনি বেস্ট সেলার হিসেবে হল অফ ফেম উপাধিটাও পায়। তো একজন মানুষ ওই অবস্থা থেকে এত কিছু যে করা এবং তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা বইয়ের মধ্যে লেখা, এটাই হলো তার জীবনের একটা সারসংক্ষেপ এখানে। না, এটা খুবই ওয়ান্ডারফুল, কারণ আমি যখন পড়ি, আমি হয়তো 10 বছর আগে পড়ি নাই, আরও রিসেন্ট টাইমে মেবি আমি হয়তো 7-8 বছর হবে হয়তো। তো আমারও অ্যাকচুয়ালি যদি বলেন, আমাকে যদি এই প্রশ্ন করা হয়তো আমি হয়তো এটাই বলতাম। আচ্ছা, তাহলে মিলে গেছে। হ্যাঁ, কারণ আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগতেছিল যে, এবং তার স্টোরি টেলিং স্টাইলটা খুব সুন্দর। এক্স্যাক্টলি 11টা হাড় ভেঙে গেল, মানে 6 মিনিট সে নাই দুনিয়া থেকে, কাইন্ড অফ ক্লিনিক্যাল ডেড, সেখান থেকে মানে দিস আর রিয়েল অ্যাচিভমেন্ট, জাস্ট মোটিভেশনাল কথা না, তার লাইফকে। ওইটাই আসলে আমাকে হুট করলো কিউরিওসিটি যে এই বইটার ভিতরে আমার জানা লাগবে যে কি এমন করলো সে, কি এমন করলো করে ওখান থেকে কামব্যাক করলো। এবং আমি এই শুরুতে যেটা বললাম যে আমি কিছু কিছু কোটেশন বারবার ইউজ করি, তার ভিতরে এখানকার একটা কোটেশনটা আমি রিসেন্টলি একটু কম ইউজ করা হচ্ছে, বাট আমি এত ইউজ করতাম যে আমি পুরো সেন্টেন্সটা আমার মুখস্থ ছিল। এই মুহূর্তে পুরো সেন্টেন্সটা মুখস্থ নাই, বাট আমি থিমটা বলি। এই থিমটা, কারণ এক একজনের কাছে এক একটা পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট মনে হয়। তো আমার কাছে ওখানকার একটা পার্সপেক্টিভ হচ্ছে উনি পাওয়ারফুল হওয়া। অনেকে পাওয়ারফুল হওয়া মানে যে মাস্তানি করবো, এটা না তো। পাওয়ার মানে কি, যে আমি যা করতে চাই, মানে নিজের উপরে কন্ট্রোল, সেলফ ডিসিপ্লিন। নট অনলি দ্যাট, মানে আমি ইভেন ফিজিক্সের সংজ্ঞা দিয়ে যদি বলি, ফিজিক্সের সংজ্ঞা হচ্ছে পাওয়ার P = W/T, মানে ক্ষমতা সমান হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়। মানে কে কত বড় বড় কাজ কত কম সময় করতে পারে, তার ক্ষমতা তত বেশি, মানে এফিসিয়েন্সিটা যার যত বেশি। হ্যাঁ, এরকমই আর কি। সো এবং যেমন ধরেন যে কাজ, যে খুব ডিফিকাল্ট কোনো কাজ, সেটা করতে পারলে আপনি মোর পাওয়ারফুল, এবং সেই ডিফিকাল্ট কাজটা যত কম সময় করতে পারবেন। যেন আল্লাহ হচ্ছে সর্বক্ষমতাময়, মানে কি আল্লাহ এনিথিং করতে পারে, এনিথিং ইন এভরিথিং, এনি টাইম করতে পারে, এনি টাইম, মানে উইদাউট এনি টাইম, মানে টাইমের নাই, লেংথের কোনো রিকোয়ারমেন্ট নাই, ইনফিনিটি। সো মানুষের মধ্যে, মানুষের তো সেটা নেই, বাট মানুষ কেউ কেউ ম্যাসিভ কাজ করতেছে, যেমন উনি এই অবস্থা থেকে এটা করলেন। সো এই জন্য
মানুষ কিভাবে মোর অ্যান্ড মোর পাওয়ারফুল হয়, এটা অ্যাকচুয়ালি আমার 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 সবসময় একটা কোয়েস্ট ছিল বা আছে এখনো। এখানে উনি একটা নাইস জিনিস নিয়ে আসছেন, যেটা হলো যে মানুষ তার চারপাশে যত কিছু ঘটে তার লাইফের সাথে রিলেটেড অথবা ইন সাম কেসেস ইভেন আনরিলেটেড, সেটার জন্য সে মোস্টলি অন্যদেরকে ব্লেম দেয়, অন্যদেরকে দোষ দেয়। ও আমার কথা শুনে নাই, আমার আব্বা মা আমার ঠিক মতো গাইড করে নাই, হ্যাঁ, আমার স্যার আমার ভালো মতো পড়ায় নাই, আমার অফিসটা ভালো না, আমার বস ভালো না, হ্যাঁ, সরকার ভালো না, ইত্যাদি ইত্যাদি। তো সে বলছে যে আমার চারপাশে যা ঘটে তার ইচ অ্যান্ড এভরিথিংয়ের জন্য যদি আমি নিজেকে রেসপন্সিবল করি, আই টেক দ্য রেসপন্সিবিলিটি, এইটা যে হারে একটা মানুষ করে তার পাওয়ারটা প্রিসাইজলি এটার সাথে কানেক্টেড। মোর অ্যান্ড মোর আই টেক রেসপন্সিবিলিটি, মোর অ্যান্ড মোর আই বিকাম পাওয়ারফুল। সো আমি এই জিনিসটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং ছিল, এবং এটা অ্যাকচুয়ালি ডিসক্রাইব করার সময় আমি বেশ লম্বা সময় নিয়ে ডিসক্রাইব করি। এখন আর সেই ডিরেকশনে যাব না, কারণ আপনার থেকেই শুনবো, বাট ওইটা আমি একটু জাস্ট যুক্ত করলাম। কারণ আমাদের লাইফে যত প্রবলেম আছে এটা সলভ করতে চাওয়া মানে আমাকে পাওয়ারফুল হতে হবে, এক্স্যাক্টলি, তাই না? আমাকে পাওয়ারফুল মানে মন্ত্রী মিনিস্টার হওয়া না, না, যে আমি কেন না। ওই কাজটাই আমার দ্বারা সম্ভব হচ্ছে না, ঠিক আছে, আমি আমার বাচ্চাকে ধরেন কথা শোনাইতে পারতেছি না, তাহলে এটা তো একটা কাজ, দেন আই ক্যানট ডু ইট, তার মানে আমি কিন্তু পাওয়ারলেস। তাহলে আমাকে পাওয়ারফুল হইতে হলে মোর অ্যান্ড মোর রেসপন্সিবিলিটি নিতে হবে। True. তো সেই জিনিসটা যখন আমি পরবর্তীতে ওখানে গেলাম তার লেসন্সগুলোতে, তো এটার মধ্যেকার এটা একটা ব্রিজ হিসেবে আমার কাছে কাজ করেছে, যে সে তার এগুলোর জন্য আল্লাহকে দোষ দিতেই পারতো, যে হ্যাঁ আল্লাহ কেন আমার অ্যাক্সিডেন্ট সারাউন্ডিংস লোকজন যারা আছে তাদের তারপর ও কেন আমার এই করে নাই, সে কেন এইভাবে সাপোর্ট দেয় নাই, ইত্যাদি ইত্যাদি, সমাজ রাষ্ট্র সব কিছুকে দোষ দেওয়া যেত। বাট রেদার ও হচ্ছে মনে করলো যে না, রেসপন্সিবিলিটি ইজ মাইন, হ্যাঁ, দায়িত্বটা আমার, দোষটা আমার, দায়িত্বটা আমার। তো ওইটা আমার কাছে খুব পাওয়ারফুল মনে হয়েছিল, এবং যে কারণে আমি এটা আসলে অনেককে শেয়ার করেছি। না, আপনি ট্রুলি বলেছেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা ইন জেনারেল প্রবাদ বলি যে আমাদের তিনটা হাত, মানে ডান হাত, বাম হাত এবং অজুহাত, তাই না? জি, জি। আমরা অজুহাত খুঁজি, এবং আমাদের স্টিভেন কোভির মানে Seven Habits of Highly সেভেন Effective হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপলের যে 7টা হ্যাবিটের মধ্যে একটা হ্যাবিটের কথা বলা আছে প্রোঅ্যাক্টিভনেস। তো প্রোঅ্যাক্টিভনেসের ভিতরে সাইকেল অফ ইনফ্লুয়েন্স এবং সাইকেল অফ কনসার্ন, অর্থাৎ এই যে ইদানিং ইয়ং জেনারেশন যারা আছে, ইন্টারভিউতে কল করলে অনেক সময় দেখা গেল যে সে ট্রাফিক জ্যামে পড়ে দেরি করেছে, 10টায় টাইম দেওয়া আছে, বলা আছে যে এখানে অনেক সিনিয়র পিপুল এখানে অপেক্ষা করবে, তো আপনি টাইমলি একটু চলে আসবেন। তো দেখা গেল যে টাইম হয়ে গেছে, তার কোনো খবর নেই, একটা কার্টিসি ফোনও নেই। বাট পরবর্তী যখন ফোন করা হলো তখন দেখা গেল যে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, বা আমি অন টাইমে রওনা করেছিলাম, জ্যামে পড়েছি। আমার প্রশ্ন হলো যে ট্রাফিক জ্যামের উপর আমার কন্ট্রোল নেই, বাট আই হ্যাভ দ্য কন্ট্রোল টু গিভ দ্য অ্যালার্ম, তাই না? আমাকে অ্যালার্ম, কখন রওনা হবো, আমি কখন রওনা হব ওটার উপর আমার কন্ট্রোল আছে। অ্যালার্ম দিয়ে ঘুম থেকে আধা ঘন্টা আগে ওঠার, আধা ঘন্টা আগে রওনা করার উপরে আমার কন্ট্রোল আছে। আমি কেন এই কাজটা করব না? অতএব আমাদের সারাউন্ডিং এ চারপাশে যা কিছুই হয় না কেন, মানে ওটার দিকে আমি ফোকাস না করে যেটার উপর আমার কন্ট্রোল আছে, যেটার উপর আমার কন্ট্রোল নাই, হ্যাঁ, সাইকেল অফ ইনফ্লুয়েন্স, যেটার উপর আমার কন্ট্রোল আছে, আমি যদি সেটাকে ফোকাস করি, তাহলে আমার মানে যেটা আপনি বারবার বলছিলেন যে আমাদের পাওয়ারটা, পজিটিভ পাওয়ারটা, এটা বাড়তে থাকবে গ্রাজুয়ালি। তখন দেখা গেল যে আমাদের ওই মানে সার্কেল অফ কনসার্ন যেগুলো, ওগুলো আস্তে আস্তে পাওয়ারলেস হতে থাকবে, এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা পাওয়ারফুল হতে থাকবে। সার্কেল অফ ইনফ্লুয়েন্স পাওয়ারফুল হওয়ার অর্থই হলো মানে আমরা নিজেরা পাওয়ারফুল হওয়া। জি জি। তো ভাইয়া, আমরা এখন যদি মিরাকল মর্নিং এর একটু ভিতরে আস্তে আস্তে ঢুকতে চেষ্টা করি, এই যে তার গল্পটা শুনলাম, 11টা হাড় ভেঙে যাওয়া, 6 মিনিট ক্লিনিক্যাল ডেট থেকে আলটিমেটলি সে যা কিছু করে নিজে ট্রান্সফর্ম করলো, সেটাটা ইঙ্গিত হয়তো আমরা বইয়ের নামের মধ্যে দেখতে পাচ্ছি, দ্য মিরাকল মর্নিং। মিরাকল মর্নিং, তার মানে হচ্ছে নিশ্চয় মর্নিং রিলেটেড কিছু একটা, মর্নিং রিলেটেড কিছু একটা। তো আমরা সেই মর্নিং রিলেটেড কিছু একটাতে যে যাওয়ার এই রাস্তাটা মাঝখান থেকে আপনি এই বইয়ের সংযোগের জন্য আরো কিছু বলতে চান কিনা, নাকি আমরা ডিরেক্টলি মর্নিং আসলে কি, কেন মর্নিং, সেগুলোতে ঢুকে যাব? না, এখানে অনেকগুলো জিনিসের অবতারণা করেছে, বাট ফাইনালি এনে দেখিয়েছে যে সকালটা যদি ভালোভাবে শুরু করা যায়, তাহলে আমাদের মানে দিনটা ভালো যাবে এবং আমাদের লাইফটা পজিটিভ দিকে টার্ন করবে। তো এটার জন্য ও নিজে একটা পর্যায়ে এসে দেখিয়েছে যে আমাদের লাইফটাকে আগে একটা মানে উদ্দেশ্যটা আগে করতে হবে। মানে আমাকে উদ্দেশ্য কোথায় আমি যেতে চাই,
কি করতে চাই এই জিনিসটা করে সেই অনুযায়ী আমার দিনটা শুরু করার সময় কিভাবে করব সেটার একটা গাইডলাইন এখানে দেওয়া আছে কয়েকটা ফর্মুলার মাধ্যমে। এবং সেটা শুধু উনি দেয়নি, এটা নিজে তার লাইফে ফলো করেছে এবং ফলো করে এটা প্র্যাকটিক্যালি তার লাইফ চেঞ্জ করে দেখিয়েছে যে এটা রেজাল্ট ওরিয়েন্টেড। তো এই সো এখন এখানে তো অনেকে আর্গু করতে পারে যে যেহেতু আমরা ইঙ্গিতটা পেলাম যে সকালটা সুন্দর করে শুরু করতে হবে, তাই না, দেয়ার আর মর্নিং পিপল যারা সকালটাকে ওইভাবে ডিজাইন করে। বাট একই সাথে তো অনেকে বলে যেটা যে যারা নাইট আউল বলে নিজেদেরকে, রাত জাগা পাখি, বাংলায় রাত জাগা পাখি, তো রাত জাগা পাখিদের মধ্যে তো অনেকে আছে এরকম সফল, যেটা করতে চায় সেটা করে। তো এইটার আপনি প্যারাডক্সটাকে কিভাবে দেখেন? রাত জাগা পাখি বলতে যারা রাত জাগে তাদের জন্য প্রথমে সাইন্টিফিক্যালি এটা উপকারী না, এটা হলো ক্ষতিকর। আমরা যদি আর্লি ঘুমাতে যাই, এটা মানে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামে ওই নির্দেশনা আছে। তো আমরা যদি ঘুমিয়ে পড়া, যদি 9টার মধ্যে ঘুমিয়ে যাওয়াটা উত্তম, বাট পার্সপেক্টিভের কারণে মানে সারাউন্ডিং এর কারণে আমরা হয়তো এটা হয়ে ওঠে না। 10টাও ভালো, 11টা অ্যাজ বেস্ট, কিন্তু 11টার পরে কোনোভাবেই জেগে থাকা উচিত না। এর মধ্যে যদি থাকা হয় তাহলে স্লিপ হরমোন নামক একটা হরমোন আছে, যে হরমোনটা আমাদেরকে মানে স্ট্রেস এবং অন্যান্য যত ধরনের রোগ ব্যাধি আছে এগুলো থেকে মানে শরীরকে রিকভার হতে হেল্প করে এবং ইমিউনিটি সিস্টেমটা বাড়িয়ে তোলে। আপনি যখন আর্লি ঘুমাবেন আপনি আর্লি উঠবেন, আপনি যখন দেরিতে ঘুমাবেন দেরি করে উঠবেন, এবং দেরি করে উঠতে গিয়ে ওটারই একটা ইম্প্যাক্ট হিসেবে যখন আপনার দিনটা শুরুই হলো কয়েক ঘন্টা পরে, অর্থাৎ মানুষ দিনটাকে কাজের জন্য দেওয়া হয়েছে, রাতটাকে ঘুমানোর জন্য দেওয়া হয়েছে। দিনের মোট কর্মযোগ্য থেকে আপনি কিন্তু কয়েক ঘন্টা পিছিয়ে গেলেন শুরুতেই। এই জন্য যারা রাত জাগা পাখি হিসেবে নিজেদেরকে গর্ব করে বলে, তারা আসলে ইনিশিয়ালি হয়তো মনে হচ্ছে যে দে আর মোর প্রোডাক্টিভ অ্যাট নাইট টাইম, বাট একটা পর্যায়ে এটার মানে ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদীতে এটা কখনোই মানে শরীরের জন্য ভালো না, এবং তার প্রোডাক্টিভিটি একসময় হ্রাস পেতে থাকবে। আপনি যেটা বলেছেন যে ওই যেটা মোটামুটি 9টা বা 10টা, মানে ওইটা হচ্ছে যে সূর্য অস্ত যখন যায় ওখান থেকে মোটামুটি 3-4 ঘন্টা বা এরকম একটা টাইম পর থেকে যে হরমোনটার কথা আপনি বললেন যেটা রিলিজ হয়, আমি যতদূর জানি সেটা বোধহয় 3-4 ঘন্টার মতো স্টে করে, মানে রাফলি টাইম ইজ লাইক রাত 10টা থেকে রাত 2টা, মানে 2টা বা 3টা, মোস্টলি 4টা ঘন্টাকে ফোকাস টাইম ধরা হয় আর কি। মানে এই 4 ঘন্টাতে বডি যেভাবে রিকভার করে, এবং অন্য সময় 8 ঘন্টার ঘুমেও সেইভাবে রিকভার করে না, এটাই তো বোধহয় আপনি বলতে চেয়েছেন। এক্স্যাক্টলি। তারপর আপনার আর্গুমেন্ট হচ্ছে এই সময়টাতে জেগে থাকতেছে। মানে যদি 10টা থেকে আমরা পিক সময় ধরি, আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে ধরলাম যে 9টাই একেবারে অসম্ভব, কাইন্ড অফ অনেক লোক জেগে টেগে থাকে। 10টাও যদি ধরি, 10টা থেকে 2টা, অথচ এই সময়টা জেগে থাকে আমরা যারা মানে নাইট অল বা রাত জাগা পাখি। সেক্ষেত্রে তো আপনার মানে তারাও তো দাবি করতে পারে, দেখেন ভাই আমিও তো কম সফল না, আমিও তো অনেক কিছু করছি, বা অনেকে বলি যে রাত ছাড়া আমার ভালো মতো পড়ালেখা হয় না, ভালো মতো কাজ কনসেন্ট্রেশন আসে না, চারদিকে নীরব থাকে। তো আপনি যেটা আর্গু করতেছেন যে তাতেও সফল হওয়া যাইতে পারে, কিন্তু লং রানে গিয়ে যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলা পড়বে বডি মাইন্ডের উপর, সাস্টেনেবল হবে না। ওকে, তার মানে মিরাকল মর্নিং যে থিওরিটা দিচ্ছে, তাহলে সেই অনুসারে একই সাথে আমি যে সফলতা যেটা আমি করতে চাই সেটা করতে পারা, অ্যান্ড সেই সাথে এটা সাস্টেনেবল হওয়া এবং অ্যাডভার্স এফেক্ট না পড়া, মানে নিজের ক্ষতি না করেই সফলতা অর্জন করা, সেটা ফর্মুলা, এটা বলা যেতে পারে। এক্স্যাক্টলি। ওকে, তো তাহলে আমরা এখন ধরেন এই যে তার সকালের যে ফর্মুলাটা যেটা এখন আপনি বলবেন, সেই সকালের ফর্মুলাতে আমরা তো সেখানেও হয়তো জানি যে অনেক মানুষ তার সকালকে এক একভাবে ডিফাইন করে, বাট এটা মোটামুটি এখন সারা পৃথিবীর যারা খুব প্রোডাক্টিভ পিপল তাদের হাজার হাজার এক্সাম্পল আছে, তারা অ্যাবসলিউটলি ভোরবেলা উঠে দিন শুরু করে, তাই না? 4 AM ক্লাব, 5 AM ক্লাব, 6 AM ক্লাব, অনেক রকম জিনিসপত্র আছে। তো সেক্ষেত্রে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা তাহলে তো আপনার থেকে একটু জানতে পারি এখন, নাকি আস্তে ধীরে যদি একটা একটা করে আমরা আগাই? হ্যাঁ, মর্নিং নিয়ে কিন্তু ইদানিং অনেক হচ্ছে, সবাই সচেতন যে মর্নিং এ উঠলে এটার কোনো ক্ষতিকর দিক মানে এখন খুব একটা পাওয়া যাচ্ছে না, যে সকালে উঠলে ক্ষতিকর দিক, বরং উপকারী দিকগুলো অনেকভাবে আবিষ্কৃত হয়েছে। আপনি ওই 5 AM ক্লাব আপনি বললেন, রবীন শর্মার একটা বিখ্যাত বই যে 5 AM ক্লাব, তো ওটার ভিতরেও দেখা আছে যে এখানে CXO লেভেলে যারা জব করে তাদের মধ্যে বিরাট একটা গ্রুপ আছে যারা তাদের দিনটা শুরু করে খুব আর্লি মর্নিং। এই বইয়ের মধ্যেই আছে প্রায় 95% লোক হলো তারা গড়পরতা জীবনযাপন করে, তাদের কোনো মানে ফিউচার নিয়ে কোনো মাইন্ডসেট নাই, এবং তারা নিজের উপর কন্ট্রোল নেই। অর্থাৎ তারা ইমোশন, তারপরে সারাউন্ডিংস যেটা আপনি বললেন, সার্কেল অফ কনসার্ন যেটা, এরপরে হলো এখন বর্তমানে যদি বলি অ্যান্ড্রয়েড ফোন, এগুলোর দ্বারা কন্ট্রোল, নট কন্ট্রোল বাই দ্য ডিসিপ্লিন। তো ওই জায়গায়
এখানে 95% লোক যেভাবে চলে সেটা না, এখানে তারা বলা আছে যে আর্লি মর্নিং শুরু করতে হবে, এবং এর মধ্যে একটা ফর্মুলা দিয়েছে যেটাকে সেভার্স দিয়ে, মানে একটা অ্যাব্রিভিয়েশন, SAVERS, সেভার্স। তো 6টা হ্যাবিট মানে লেখক দেখিয়েছে যে তার লাইফে এই 6টা হ্যাবিট উনি ফলো করে এই কামব্যাকটা করেছে। কামব্যাক মানে একটা মিরাকেল কামব্যাক। কিন্তু এই ওনার এই কামব্যাকের ক্ষেত্রে এই যে ফর্মুলাটা উনি পড়ে আবিষ্কার, উনি কিভাবে জানলেন যে এগুলো করলে আমি কামব্যাক করতে পারবো? এটা মানে উনি উপকার পেতে পেতে আসলে গ্রাজুয়ালি জিনিসটাতে জানলেন যে যখন উনি করলেন, মানে শুরু করলেন যে খুব আর্লি মর্নিং উনি লাইফটাকে শুরু করবেন, শুরু করে এইগুলোকে রুটিনে নিলেন, রুটিনে নিতে গিয়ে এটার উপকার উনি বুঝতে শুরু করলেন, যতই উপকার বুঝতে শুরু করলেন এটাকে উনি হ্যাবিটে কনভার্ট করলেন। প্রথমে এটা ছিল ট্রায়াল, তারপর এটাকে হ্যাবিট। তো হ্যাবিটের মধ্যে প্রথমেই তাকে বলা আছে যে সকাল 8টার আগে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে ডেফিনেটলি এক এক দেশে এক এক সময় সকাল 8টা হবে, যে যে দেশে আছে সেই দেশে সকাল 8টার আগে উনি একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, 8টার আগে এই কাজগুলো করতে হবে। এটা নর্থদের যে কেউ 3টায় শুরু করবে, কেউ 4টায় শুরু করবে, বা কেউ 5টায় শুরু করবে, এক একজন এক এক সময় শুরু করতে পারে, বাট লাস্ট লাইন হলো সকাল 8টা, সকাল 8টার আগে। এর মধ্যে প্রথমেই বলে গেছে আপনাকে উঠে যেতে হবে সকালবেলা, আর্লি মর্নিং উঠতে হবে। উঠেই একটা, মানে এখন আমরা যদি বলি মোবাইল ফোন বা সারাউন্ডিং যেগুলো আছে, কোনো ধরনের ডিস্ট্রাকশনের দিকে মনোযোগী না হয়ে প্রথমেই আমাকে সাইলেন্স মোডে যেতে হবে। হ্যাঁ, মানে মানুষজন বলে ভাই আমিও তো মর্নিং রুটিন মানি, ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেটা তো হলো না, সেটাও তো হ্যাবিট। হ্যাঁ সেটাও তো হ্যাবিট, কিন্তু ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। সাইলেন্স মোড, সাইলেন্স বলতে এখন এক এক ধর্মের জন্য এক এক রকম হতে পারে। আমরা এজ এ মুসলিম প্রেয়ার হতে পারে, কেউ ইয়োগাতে যাবে, কেউ মেডিটেশনে যাবে, কেউ ধ্যান করবে, কেউ প্রাণায়াম করবে, মানে যে যেটা, মানে যাদের ল্যাঙ্গুয়েজে যেটা হয় সেটা করবে। এটা 5 থেকে 10 মিনিট হতে পারে, যেখানে কানেকশনটা একান্তই নিজের এবং সৃষ্টিকর্তার, এবং একান্ত নিজের। এখানে অন্য কেউ, মানে মনোযোগটা এমনভাবে থাকবে অন্য কেউ এখানে মানে ঢুকতে পারবে না। তাহলে এজ এ মুসলিম হলে তো ধরেন 8টা তো আর বাউন্ডারি হইতে পারে না, তো এজ এ মুসলিমের তো বাউন্ডারি আসলে আরো আগে, মানে ওই জন্যই বলা হলো যে ম্যান টু ম্যান ভেরি করবে, জি, জি। মানে রিলিজিয়ন টু রিলিজিয়ন বা পার্সন টু পার্সন ভেরি করবে। ওটা বাউন্ডারিটা দেওয়া, ওটার অর্থ এই না যে ওটা শেষ করার পরে মানে ওঠার বাউন্ডারি কিন্তু 8টা না। এই 6টা কাজ মানে শেষ করতে করতে মানে 8টার আগে এই কাজগুলো করে ফেলতে হবে। তো সেই জায়গায় ডেফিনেটলি স্টার্ট করতে হবে বিফোর সানরাইজ। আমরা যদি চিন্তা করি, তো ভোর 5টা যদি আমরা স্ট্যান্ডার্ড টাইম ধরি, তাহলে সেই সময় উঠে প্রথমে সাইলেন্স মোডে যেতে হবে। সাইলেন্স মোডের মিনিংটা হলো এখানে এক একজন যার যার ধর্ম অনুসারে সাইলেন্স মোডে, মানে সৃষ্টিকর্তার সাথে একটা কানেকশন এবং মানে নিজের সঙ্গে একটা আত্মকথন। তো এটা হলো প্রথম নাম্বার 1। তো এই যে সাইলেন্স অ্যাকচুয়ালি তো অনেক ক্ষেত্রেই, যেমন ধরেন জাস্ট বসে আছি, হ্যাঁ, বা অনেকে এটাকে ধ্যান বলতেছে, বা ইসলামিক ল্যাঙ্গুয়েজ হয়তো মোরাকাবা বলে, অথবা আমরা যে নামাজ পড়ি সেটা অ্যাকচুয়ালি তো ওই রকম একটা ধ্যানের সাথে, ওটা এক ধরনের মেডিটেশন, ধ্যানের সাথে হওয়ার কথা। জি। অথবা ধরেন কেউ জিকির করলো, হোয়াট এভার। বাট এই সাইলেন্সের অ্যাকচুয়ালি পাওয়ারটা কোথায়? মানে জাস্ট মনে হতে পারে যে কোনো একজন ধরেন যার হয়তো এই রিলেটেড অভিজ্ঞতা না, সে মনে করতে পারে যে ভাই ইভেন রিলিজিয়াসও না, ধরে নেন জাস্ট বসে আছি সাইলেন্ট, ভাই কি হয় তাতে? ব্যাপারটা এরকম না। তো এই সাইলেন্সটা হলো যে ডিরেক্টলি ওই যে সার্কেল অফ কনসার্ন থেকে নিজেকে সরিয়ে রাখা, আমি সার্কেল অফ ইনফ্লুয়েন্সের উপর ফোকাস করা, যে আমি মানে অন্য সব কিছু থেকে যেসব দ্বারা আমি ডিস্টার্ব হতে পারি সেখানে না। তখন এই কাজটা যখন করতে থাকবে সে রুটিন করে, তার সেলফ কনফিডেন্সটা ডেভেলপ করতে থাকবে যে হ্যাঁ আমার দ্বারা অনেক কিছুই সম্ভব। মানে এই সেলফ কনফিডেন্সটা বা সেলফ লিডারশিপটা ডেভেলপ করার জন্য এই সাইলেন্সটা বা এই মেডিটেশনটা দরকার। সাইলেন্সের অ্যাকচুয়ালি এটার আসলে গভীর কিছু বিষয় আছে এটার সাথে। তো সেই লেকচার এখন আমি না দিলেই ভালো, তাহলে আবার আলোচনার ফ্লো অন্যদিকে চলে যেতে পারে। অনেকে ধরেন প্রথমত হচ্ছে মেডিটেশন ওয়ার্ডটা তো এখন ওয়াইডলি ইউজড হয়, যদি এটার ভিতরে যদি কিন্তুর বিষয় আছে, এটার ভিতরে একটা যদি কিন্তুর বিষয় আছে। বাট ইন জেনারেল যে মানুষের ডিপলি ফোকাস করার যে অ্যাবিলিটি, অ্যান্ড সাইলেন্সের আরেকটা অর্থ এটাও হতে পারে যে সাইলেন্স উইথ ফোকাস, মানে আই এম কাটিং অফ সো মেনি আইডিয়াস অ্যান্ড কনসেন্ট্রেটিং অন সামথিং স্পেসিফিক। হ্যাঁ, তো এইটা লম্বা একটা সময় ধরে পৃথিবীর বিভিন্ন কালচারই তো আছে, মানুষজন ধ্যান টেনে বসছে বা এই যে ধর্মীয় রিচুয়াল করছে। সো এটা নিয়ে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসলে অনেক হাসাহাসিরও বিষয় ছিল যে আরে কি পাগলের মতো এরা বসে আছে।
বাট মোর অ্যান্ড মোর রিসেন্ট 10 ইয়ার্সের সায়েন্স এত অ্যামেজিং Result. সব রেজাল্ট এখন তো এটা মাপা যায়, বিশেষ করে এফএমআরআই যে প্রযুক্তিটা চলে আসছে। হুম। সো সেটার ফলে ইভেন ব্রেনের ভিতরে স্ক্যান করে আমরা অনেক কিছু এখন সায়েন্টিস্টরা দেখতে পারে, বুঝতে পারে। জি, তো জাস্ট কিপিং দ্য সাইলেন্স অ্যান্ড ফোকাস ওয়েতে টাইম কাটানো, এর ফলে ব্রেইনের ভিতরের যে ইভেন স্ট্রাকচারাল চেঞ্জ আই সি। সেটাও এখন মেজার করা যায়। হ্যাঁ, অ্যান্ড হরমোনাল চেঞ্জ, বায়োকেমিক্যাল চেঞ্জ, ফলে বডি মানে এত রহস্যময় একটা আল্লাহ তাআলার সৃষ্টি, হ্যাঁ। যেটার মধ্যে খুব সামান্যই আমরা এখন পর্যন্ত যে আবিষ্কার করেছি সেটাও সামান্য, বাট সেটার মধ্যেই দেখেন যে কত কিছু নতুন নতুন আমরা জানতেছি এবং অবাক হচ্ছি। ফলে আমাদের ব্রেইন, মাইন্ড, বডি কিভাবে কাজ করে, এটা মানুষ যত আসলে ডিপার লেয়ারে জানবে, তত সে বুঝবে যে এই যে ফোকাসড অ্যান্ড কিপিং সাইলেন্স, এটার বেনিফিট কি পরিমাণ। ইভেন এমন ধরনের রিচুয়াল আছে, এটা তো সে সকালবেলা অল্প সময়ের জন্য করতে বলছে, বাট এমন এমন রিচুয়াল আছে লাইক যে 2-3 দিন ধরে আপনি কারোর সাথে কথাই বললেন, অ্যাবসলিউটলি। যেমন আমাদের এতে কাফে বসে বা হ্যাঁ, 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 তাই না, এটাও কিছুটা একটা এতে example। কাফে, হ্যাঁ এতে কাফও একই ধরনের, কারণ এতে কাফে তো একদম কথা বলা যায় না তা না, হ্যাঁ। প্রয়োজনীয় কথা বলা যায়, ডেফিনেটলি জি। যায়, বাট মোস্টলি ওখানেও একই জিনিস, 10 দিন হুম। কাইন্ড অফ নিজেকে ডিসকানেক্ট Isolated করে করা, রাখা। আইসোলেট করা, এবং যত বেশি কনসেন্ট্রেটেড হইতে, জি। ফোকাসড হইতে, সাইলেন্স মেনটেন করা যায়। তো এই জন্য এটাকে আমি এই অর্থে মানুষকে বলবো যে জ্ঞান না থাকলে, হ্যাঁ, যেমন ধরেন যে আমলে ইলেকট্রিসিটি আবিষ্কার হয় নাই, হুম। হ্যাঁ, আধুনিক কোন ইকুইপমেন্টস মানুষ দেখে নাই, সেই আমলে কোন একটা লোককে আমি এই রুমের ভিতরে এনে রিমোটটা দিয়ে বললাম যে ভাই এখানে একটা টিপ দেন, দিলে দেখুন কিছুক্ষণ পর রুমটা ঠান্ডা হয়ে যাবে। তো তার কাছে এটা কি কোনো যৌক্তিক কথা হইতে না, পারে এটা যে ভাই এটা অযৌক্তিক কথা, আনবিলিভেবল মনে তো হয়। এটা কিভাবে সম্ভব, আমি এখানে টিপ দিব রুম ঠান্ডা, এটা কিন্তু হ্যাঁ, সম্ভব নাকি? হ্যাঁ। তো একইভাবে আমরা যখন সৃষ্টির রহস্যের অলমোস্ট কিছুই জানি না, আর ধরে নেই যে আমার লজিক দিয়ে যে ভাই এটা হইলে কি, বৈশা থেকে চুপ করে আছেন, এতে কি হবে, তার মানে সে তো জানে না যে এটার ভিতরে- বেনিফিটসটা কি বা ভিতরের মানে সায়েন্সটা কি, ভিতরের রহস্যটা কি, হ্যাঁ, এক্স্যাক্টলি। না জানার ফলে এই ধরনের কমেন্টস আসে। বাট আমি এই কথাটুকু আমি অ্যাড করলাম এই জন্য যে অনেকে এই ধরনের অনেক কিছুই পড়ে, কিন্তু পড়লেও সে তার বুঝ মতো যতটুকু বুঝছে, যতটুকু তার কাছে কাইন্ড অফ লজিক্যাল মনে হয়েছে, ওটুকু সে অ্যাকসেপ্ট করে, Accept বাকিটা মনে করেছে। করে আরে ধরে গেল ভাই কথার কথা বলছে। এক্স্যাক্টলি। বাট আপনি যেটা বললেন একদম সায়েন্স একদম এর সঙ্গে রিলেটেড। হ্যাঁ, ইভেন সায়েন্স এটা প্রমাণ করুক বা না করুক, অনেক ক্ষেত্রে সায়েন্সের ব্যাখ্যার জন্য ওয়েট করার দরকার নাই। ইফ আই গেট দ্য বেনিফিট, ওয়াই ডোন্ট আই ফলো দিস? এক্স্যাক্টলি। যেমন ধরেন যে একই রকম, ধরেন সাইলেন্স মানে কথা না বলে থাকা, হুম। আর ধরেন আমি রোজা রাখলাম, না খেয়ে থাকা, তাই না, এটা সংযম। যেমন না খেয়ে থাকার উপর তো পরে জাপানে একজন অটোফেজি অটোফেজি, উনি তো এই নোবেল নোবেল পুরস্কার পুরস্কার পেয়ে গেলেন। বাট এই 1400 বছর ধরে মুসলমানরা রোজা রাখে, হ্যাঁ, এবং 1400 বছর ধরে লোকজন হাসাহাসি যে কি না খেয়ে আছে, এটা কোনো কথা? হ্যাঁ। বাট এখন যখন সায়েন্স এই 1400 বছর পরে সে এটাকে সায়েন্সকে রিলেট করলো। হ্যাঁ, যে এটা হলে দেখো বডির মধ্যে কতই হয়, সেল রিপেয়ার হয় ইত্যাদি ইত্যাদি, মানে ওটা তো এখন হাজার 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 বেনিফিট। তো এটাকে আমি এই জন্য অ্যানালজিটাকেও যুক্ত করলাম যে অনেক কিছু মনে হতে পারে যে এটা তো ভাই কি লাভ, এক্স্যাক্টলি। কিন্তু আমি যদি সায়েন্টিফিক ব্যাখ্যা নাও জানি, বাট আমি আমি যদি যদি benefit প্র্যাকটিস পেতে করি, থাকি। হ্যাঁ বেনিফিট পাই, হোয়াই শুডন্ট আই ফলো দিস? ডেফিনেটলি উই শুড ফলো ইট। তো সেভার্সের একটা এস আমরা জানলাম যে সাইলেন্স, দিনটা শুরু করব আমি সাইলেন্স দিয়ে, সাইলেন্স দিয়ে। ফোকাসড একটা মুড। হ্যাঁ, আমার ডিস্ট্রাকশন গুলোকে অ্যাসাইড করে দিয়ে আমি ফোকাসড হব। তাহলে সেভার্সের নেক্সট লেটার হচ্ছে এ, তাহলে এ নিয়ে যদি একটু বলেন। এইটা হলো অ্যাফার্মেশন, অর্থাৎ পজিটিভিটি। মানে আমরা প্রচুর ফ্রাস্ট্রেটেড থাকি, পেছন নিয়ে আমরা চিন্তা করি, আমরা নেগেটিভ মানে ইস্যুসগুলো আমরা বেশি বেশি মাথায় কাজ করে, কেন এটা এরকম হলো, তারপরে আমাকে দিয়ে বোধহয় আর কিছু সম্ভব না, মানে এই যে জায়গাগুলো, মানে অতীতের কোনো একটা মেমোরি তার মাথার ভিতরে বারবার ফিরে আসছে, সে ওখান থেকে বেরিয়ে হয়ে আসতে পারছে না। এই অ্যাফার্মেশনটা হলো যে মানে ওই ওই অতীত থেকেই কিন্তু, আমি আরেকটু ব্যাক করি, অতীত থেকেই কিন্তু আমাদের ভিতরে এরকম একটা বিলিভিং সিস্টেম চলে আসে যে আমার দ্বারা বোধহয় আর কিছু সম্ভব না, তো আমি তো কাজে কোনো বরকত পাই না, আমার তো কোনো কিছু হয়ে আসতেছে না, ও কেন এত বড়, আমি কেন এত ছোট। এসব জায়গা থেকে অ্যাফার্মেশনটা শেখায় এখানে সেকেন্ড, যেটা পজিটিভিটি, অর্থাৎ কনফিডেন্স অন সেলফ পাওয়ার। মানে প্রত্যেকটা জিনিসে পজিটিভ জিনিসগুলোতে হাবোধক একটা মানে মনোভাব নিজের ভিতরে জাগ্রত করা, যে হ্যাঁ আমি একজন সুস্থ মানুষ, জন্ম মৃত্যু ব্যতীত যে ভালো কাজগুলো আছে মানুষ যা করতে পারে এটা আমার দ্বারা অসম্ভব। ভালো ভালো জিনিসগুলো
উচ্চারণ করা, সেটা মনের ভিতরে বারবার রিপিটেডলি আনা, যে আমি একজন পাওয়ারফুল মানুষ, আমার দ্বারা অনেক কিছু করা সম্ভব, আমি যেহেতু আরেকটা দিন পেয়েছি, এই দিনটাকে আমি সর্বোচ্চ প্রোডাক্টিভ হিসেবে কাজে লাগাবো। এই যে যত পজিটিভ কথাবার্তাগুলো আছে, আজকে আমার যে পেন্ডিং কাজগুলো আছে, এই কাজগুলো আমি কারোর উপর ডিপেন্ড থাকবো না, আমি নিজে করব এবং এই কাজগুলোর নেতৃত্ব আমি দিব। আমি একটু সাথে অ্যাড করি, জি, এই যে আমার দ্বারা সম্ভব, হ্যাঁ, মানে অ্যাফার্মেশন মূলত হচ্ছে যে আমি আমার দ্বারা পারবো, আমার দ্বারা সম্ভব। সম্ভব। সো আমি এটা বলার সময় এটা উল্টাভাবে বলি যে যখন কেউ বলে যে ভাই এটা তো সম্ভব না, আমি তখন বলি যে ভাই তুমি এই প্রশ্নটা নিজেকে কেন আগে করো না যে এটা যে সম্ভব না বললা, এটা কার দ্বারা সম্ভব না? তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াইবে, যে বলছে যেটা সম্ভব না, তাহলে আমি বলছি কার দ্বারা সম্ভব না, তাহলে তার উত্তরটা আসবে যে ভাই এটা আমার দ্বারা সম্ভব না। দেন আমি জিজ্ঞেস করলাম যে কখন সম্ভব না? আচ্ছা, যে এখন সম্ভব না, এই মুহূর্তে সম্ভব না। তাই আমি বললাম তাহলে পুরো সেন্টেন্সটা বলো, শুধু সম্ভব না না বলে পুরো সেন্টেন্সটা বলো। তাহলে পুরো সেন্টেন্স কি দাঁড়াইলো, যে আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব এই কাজটা সম্ভব না। হ্যাঁ, তাহলে অন্য কারো দ্বারা এখনই সম্ভব হতে পারে, অথবা তোমার দ্বারাই ভবিষ্যতে সম্ভব হইতে পারে। কাজে এই সেন্টেন্সটা বললে তো মাইন্ডসেটটা সেন্টেন্সটা বলার সাথে সাথে কন্ডিশনাল হয়ে গেল। রাইট। এন্ড যারা রিলিজিয়াস তাদের জন্য তো আরো সহজতার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দাও। হ্যাঁ, আমি বলি যে ঠিক আছে, তুমি বললা যে এটা সম্ভব না, হ্যাঁ, যে ভাই কারো দ্বারাই সম্ভব না। আচ্ছা হ্যাঁ, আমি যদি জিজ্ঞেস করেছি আল্লাহ চাইলে কি সম্ভব? ভাই আল্লাহ চাইলে তো সম্ভব, তো হয়েই গেল। তাহলে তো তোমার জন্য এটা চিন্তা করার কঠিন কিছু নাই, যে এটা আমার দ্বারা সম্ভব, সাথে বলো ইনশাআল্লাহ, তাই তো হয়ে গেল। এক্স্যাক্টলি। হ্যাঁ, ইনশাআল্লাহ না বললে কি সম্ভব হয় না? হয়। কিন্তু এটাই হচ্ছে পার্থক্য, যে কাফের সে পানি খেলেও তৃষ্ণা যাবে, যে মুমিন সে পানি খেলেও তৃষ্ণা যাবে। বাট ডিফারেন্সটা হচ্ছে যে মুমিন হচ্ছে ক্রেডিটটা আল্লাহকে দেয়, কাফের হচ্ছে ক্রেডিটটাকে আল্লাহকে দেয় না। এই পার্থক্য তো এইটুকুই। হ্যাঁ, বাদ বাকি আল্লাহ তাআলা যে সিস্টেম বানিয়ে দিয়েছেন, সেই সিস্টেমে আমি ইনপুট দিলে ওই সিস্টেম অনুসারে আউটপুট আসবে। আমি কলমটাকে ফেলে দিলে কলমটা নিচে পড়বে, সেটা আমি বিসমিল্লাহ বলে ছাড়ি আর বিসমিল্লাহ না বলে ছাড়ি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি ক্রেডিটটা কাকে দিলাম। সো অ্যাফার্মেশনের ক্ষেত্রে ওই যে বিষয়টা যে আমি বললাম যে আমার দ্বারা সম্ভব, তাহলে সাথে আমি জাস্ট ইনশাআল্লাহ যুক্ত করে ফেলি, তাহলে তো পাওয়ারটা বেড়ে গেল, যে আল্লাহ চাইলে কেন সম্ভব না, আমি আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ আমাকে দিয়ে দিবে। এই অ্যাফার্ম, তো এই অ্যাফার্মেশন নিয়েও তো অনেক বই আছে, ইভেন শুধু সোললি অ্যাফার্মেশন নিয়ে অনেক বই আছে, যে আমি এটা পারবো, আমি এটা করবো। তো এটার পেছনের কোনো সায়েন্স কি একটু শেয়ার করবেন কিনা, যে এটা করলে কি হয়, যে আমি বললাম তাতেই কি হয়ে যায়? সায়েন্স বলতে যদি বলি যে কোনো একটা জিনিস যখন মানুষ রিপিটেডলি করতে থাকে, তখন ওই জিনিসটা তার হ্যাবিটে কনভার্ট হয়। তো হ্যাবিটে কনভার্ট, এখানে যখন পজিটিভ কথাবার্তাগুলো, মানে বলে না যে হোয়েন ইউ আর ইন দ্য রুম ডু অ্যাজ দ্য রুমান ডাস, আমি যখন পজিটিভ কোনো কিছু করতে চাই, নিজেকে কনভার্ট করতে চাই, মাইন্ড শিফট করতে চাই, তখন আমার জন্য পজিটিভ কাজগুলো যখন আমি বলতে থাকি, এই বলতে থাকাগুলোর সাথে সাথে আমার মনের ভিতরে এটা গেঁথে যায়। এই গেঁথে যাওয়ার কারণে তখন আমি অ্যাক্ট করতে থাকি, তখন শুধু বলা না, এটা আমি অ্যাক্টে কনভার্ট যখন করি, তখন এই জিনিসগুলো পজিটিভ রেজাল্ট আনতে থাকে। পজিটিভ রেজাল্ট যখন আনতে থাকে, তখন আমার বিলিভিং সিস্টেমটা আরও স্ট্রং হয়, যে না, আমি তো শুধু বিশ্বাস না, মানে বলা থেকে আমি কাজে কনভার্ট করেছি, কনভার্ট করার পরে আমি রেজাল্ট পাচ্ছি। তো এইভাবে আসলে পজিটিভিটিটা মানে কাজ করে। আপনি যদি আরেকটু অ্যাড করেন, সাবকনশিয়াস মাইন্ড কিভাবে কাজ করে এটা বোঝার বিষয়। জি। সো আমাদের ব্রেইনের একটা বড় অংশ, মানে আমাদের অ্যাক্টিভিটির প্রায় 95% কন্ট্রোল বাই সাবকনশিয়াস মাইন্ড। তো সাবকনশিয়াস মাইন্ডকে আমরা বিভিন্ন রকম মেসেজ যে দেই, এই মেসেজ দেওয়ার একটা পার্ট হচ্ছে এই অ্যাফার্মেশনের পার্ট। মানে আমি ধরেন আমার ব্রেইনের যত নিউরনস আছে, আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে এরা হচ্ছে আমার সোলজার্স। হ্যাঁ, হিউজ, মানে 100 বিলিয়ন, প্রায় 10,000 কোটি সোলজার্স আল্লাহ তাআলা আমার ব্রেনকে দিয়েছেন, আমি যে কোনো কাজ করার জন্য তারা অ্যাক্টিভেটেড হয়ে তারা কাজ করে। তা আমি এরকম উদাহরণ দিয়ে বলি যে আমি একটা সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে গেছি, বিশাল সেনাবাহিনী সাইজ নিয়ে কোনো সমস্যা নাই। বাট আমি বাহিনীতে গিয়ে যুদ্ধের আগে যে মানে বক্তব্য দেয় না, এটা ঘোরা নিয়ে যাইতে আগেকার দিনে, তা আমি আমার সেনাবাহিনীকে বললাম, দেখো ভাই, সামনে খুব কঠিন যুদ্ধ, এই যুদ্ধে তো আমরা হারবো নিশ্চিত, চলো তারপরেও আমরা একটু চেষ্টা করি। তা আমি যদি আমার সেনাবাহিনীর বলি যে আমি হারবো, তো আমার বাহিনী তো আগে ডিমোরালাইজড হয়ে যাবে, আগেই হয়তো এক অংশ পালায় যাবে, আর এক অংশ যাও যুদ্ধ করবে, ডিমোরালাইজ, মানে জাস্ট ম্যাটার অফ টাইম টু ডিফিটেড। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি। তো তাহলে আমি বলতেছি যে এটা তো ভাই হবে না, অনেকে বলে যে ভাই এটা তো হবে না, আমি তারপর ধরেন তার মোটিভেশন দিই, না ভাই হবে হবে হবে। তারপরে যখন আসলেই তার হয় না, তখন সে আর জাস্ট, ভাই আমি আগে বলছিলাম না যে আমার দ্বারা হবে না, নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করে নিজের কমেন্টটাকে। তুমি তোমার বাহিনীকে বলে দিছো যে ভাই এটা হবে না, তো তোমার বাহিনী তো চেষ্টাটাই করবে না। সো অ্যাফার্মেশন অ্যাকচুয়ালি আমি ওই জায়গা থেকে দেখি যে অ্যাফার্মেশন ইজ লাইক
অ্যাক্টিভেটিং মাই সোলজার্স, আমার সাবকনশিয়াস মাইন্ডে যে হাজার হাজার কোটি কোটি নিউরন যে আছে, পাওয়ারটা আছে, জি জি, তাদেরকে অ্যাক্টিভেট করা, পজিটিভলি অ্যাক্টিভেট করা, যেটা যদি হয় সেটা তো ভাই হয়ে যাবে। এটাই তখন তার কারণ আল্লাহ তাআলা এই ক্যাপাসিটি দিছেন, ব্রেইনে এনর্মাস ক্যাপাসিটি দিছেন। বাট সে যে, আমি বলি যে ভাই কেউ যদি বলে এটা হবে না, আমি বলি তার কথাও সত্যি। কেউ যদি বলে হবে ইনশাল্লাহ, আমি বলি তার কথাও সত্যি। কারণ এই যে হবে না বলছে, ওর না হওয়ার পেছনে এই বলাটাই প্রাইমারি রিজন। এক্স্যাক্টলি এটাই না, এই জন্য আসলে আমাদের অ্যাফার্মেশন বা আমরা যে পজিটিভ ইস্যুসগুলো আমাদেরকে অনেক পজিটিভ রেজাল্ট নিয়ে আসে, এবং এটা বিলিভিং সিস্টেমটা আগে আমি যে করতে পারবো, এই বিলিভিংটা আগে নিজের ভিতরে আনতে হবে। যে আমি যখন বিলিভটা চলে আসবে, আমার একটা এক্সাম্পল এই মুহূর্তে মনে পড়ছে, একটা গল্প পড়তে গিয়ে দেখছিলাম যে নেপোলিয়ন বোনাপার্ট, উনি যখন 6টা যুদ্ধে হেরে যখন পাহাড়ের গুহাতে আশ্রয় নিয়েছে তার সৈনিক বাহিনী নিয়ে, হঠাৎ করে উনি খেয়াল করে দেখলো যে একটা মাকড়সা মানে উঠতেছে, আবার মাকড়সার জাল ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছে, আবার বেয়ে বেয়ে উঠতেছে, আবার পড়ে যাচ্ছে, পড়তে পড়তে 7ম বারে গিয়ে উনি দেখা গেল উঠে গেল। তখন উনি বলল যে ইয়েস, যে আমরা আবারও যুদ্ধ করব। ততক্ষণে সবাই কিন্তু ডিমোরালাইজ, যে যুদ্ধ আরই করবে না। তো উনি বলল যে আমরা এবার যুদ্ধ করবো এবং এবার জিতবো। তখন বলল, ওদের ভিতর থেকে ওই যে নেগেটিভ থাকে, ওদের ভিতরে একজন কাছের একজন বলতেছে যে না স্যার, এটা অসম্ভব। তো তখন ও পাঞ্চ করে বলেছিল যে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড অনলি ইন দ্য ডিকশনারি অফ দ্য ফোলস। তো এই পরবর্তী দেখা গেলো ওই যুদ্ধটা অংশগ্রহণ করে এবং যুদ্ধটা জয়ী হয়। এই জন্য আসলে বলা হয় যে আমাকে আগে বিশ্বাস করতে হবে যে আমার ভিতরে ইনর্মাস পাওয়ার আছে, পজিটিভ পাওয়ার আছে। এগুলো যখন আমি রিপিটেডলি বলতে থাকবো বা এবং আমার অ্যাফার্মেশনগুলো করতে থাকবো, তখন আমার সাবকনশিয়াস মাইন্ডে এই জিনিসগুলোকে একটা পাওয়ার যোগ করবে। এবং ওই যে আপনার ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, সোলজারগুলো আমাদের নিউরনে, ওরা এখানে আমি একই সাথে যদি আবার চ্যালেঞ্জ করি, কারণ স্টিল অনেক মানুষের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরতে থাকবে যে অনেকে তো আছে এরকম প্রচুর দিবা স্বপ্ন দেখে, এই করে ফেলবে, সেই করে ফেলবে, জীবন আসলে কিছুই করে না। তাহলে তারাও তো অ্যাফার্ম করতেছে কন্টিনিউয়াসলি, আমার চেয়েও আপনার চেয়েও বেশি অ্যাফার্ম করতেছে যে আমি এই করব, সেই করব, হ্যাঁ এই হবে, সেই হবে, দিবা স্বপ্নের কোনো শেষ নাই। তাহলে সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে ছোট্ট একটা গ্যাপ আছে। মানে স্বপ্ন সবাই দেখে, একদল স্বপ্ন দেখে সেটাকে স্বপ্নতেই রেখে দেয়, সেটার জন্য কোনো অ্যাকশনে যায় না। আরেক দল হলো স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী অ্যাক্ট করে। তো যারা দিবা স্বপ্ন দেখে তারা হলো যে স্বপ্নটাই দেখে তারা, কিন্তু এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য যে স্ট্র্যাটেজিটাও হয়তো করলো, কিন্তু অ্যাকশনটাতে তারা নিজেকে ইনভলভ করে না। তো এই যে স্বপ্ন, আমরা তো এখান থেকে শেষ না, এটা হলো মর্নিং এর একটা রুটিন। বাকি তো আরো, বাট মর্নিং এর রুটিনে তো মাত্র দুটো লেটার নিয়ে আছে, আরো তো আছে ফর্মুলা। মানে তো এইটা যে অ্যাকচুয়ালি এটা একটা ফর্মুলা হিসেবে কাজ করে। তো অনেক ক্ষেত্রে হয় যেটা যে হ্যাঁ কেউ অ্যাফার্মেশন শুনলো আর ভাবলো ভাই এইটুকুই বোধহয় ফর্মুলা, সো সারাদিন আমি বা সকালবেলা বলবো ভাই এটা এটা হয়ে যাবে ইনশাল্লাহ, আর সব এমনি এমনি হয়ে যাবে। এই জায়গাটাই গ্যাপ। মানে এই সকালবেলা যা কিছু আমি বলছি সেটাকে আমাকে প্র্যাকটিক্যালি দিনের বেলা করতে হবে। মানে ইটস এ প্যাকেজ। এটা হলো ফর্মুলা। এটা যদি আমরা বইয়ের বলি যে টেবিল অফ কন্টেন্ট, আমি টেবিল অফ কন্টেন্টটা দেখলাম বাট ভিতরে দেখলাম না, তাহলে তো আমি বইটা পড়া হলো না। তো আমার টেবিল অফ কন্টেন্ট দেখে যদি আমি মনে করি যাই আমি বইটা পড়ে ফেলেছি, তাহলে তো হলো না। ঠিক সিমিলারলি আমি অ্যাফার্মেশন করলাম, কিন্তু এই অ্যাফার্মেশনটা যে আমি প্র্যাকটিক্যালি আমাকে দিনের বেলা যদি আমি না করি, তাহলে এই মর্নিংটা কোনো কাজে দেবে না। মানে এই জন্য ফর্মুলাটার সাথে রিলেটেড হলো পরবর্তী পদক্ষেপগুলো। আচ্ছা, তাহলে ভাই আমরা তো দুটো জানলাম, এস জানলাম, এ জানলাম, সাইলেন্স এন্ড অ্যাফার্মেশন। তারপর কি? তারপর হলো ভিতে হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হলো মানে আমরা এই যে অ্যাফার্মেশনগুলো করেছি এটা তো আমি বললাম, শুধু ভিজুয়ালাইজ করা, ওই জিনিসটা অন্তর্দৃষ্টিতে দেখা। আমি একজন, মানে এটা বলা যেতে পারে যে অ্যাফার্মেশন হচ্ছে আমি পারবো ইনশাআল্লাহ, আর ভিজুয়ালাইজ কি পারবো, কি আমি পারতে চাই, ওই জায়গাগুলোকে অন্তঃচক্ষুতে, মানুষের কল্পনা শক্তি কিন্তু অনেক হাই, কল্পনাতে মানুষ এটাকে মানে ভিজুয়ালাইজ করা, এটাকে দেখা। ফর এক্সাম্পল, একজন এন্ট্রি লেভেলের একজন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার আজকের, ওর সামনে কিন্তু ওই অফিসের ভিতর সিও আছে। ও জাস্ট কল্পনা করা সকালবেলায় মর্নিং এর ভিজুয়ালাইজেশনের সময় যে আজ থেকে 10 বছর পরে আমি একটা গ্রুপ অফ কোম্পানির অথবা একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের একজন সিও হব। আমি অফিসে আমার একটা 8 ব্র্যান্ডের গাড়ি থাকবে, সে গাড়িতে উঠতেছে, গাড়িটার কালার কল্পনা করছে। অফিসে ড্রাইভার এসে সকালে একটা মিস কল দিচ্ছে তাকে যে স্যার আমার গাড়ি রেডি। উনি নামছে, গাড়িতে কিভাবে উঠলো, ড্রাইভার দরজা খুলে দিল বা নিজে দরজা খুলে ঢুকলো, এরপর অফিসে গেল, অফিসে গিয়ে কীভাবে সেই করলো, সবাই তাকে সালাম কালাম দিচ্ছে, অফিসে ঢুকলো, অফিসে ঢুকে কাজের পরিধিগুলোই মানে সে জাস্টিফাই করছে। এবং বিজনেস একটা ইম্প্যাক্ট তার দ্বারা জয়েন করার আগে যে সিচুয়েশন ছিল সেখান থেকে 5 থেকে 10 বছরের মধ্যে সে কী ধরনের চেঞ্জটা আনবে সেখানে, সেটার জন্য একটা কল্পনা করে সেই জিনিসগুলো স্ট্র্যাটেজি মিটিং করতেছে। এই মিটিংগুলো ভিজুয়ালাইজ করা,
এই যে মানে একটা এক্সাম্পল দিলাম, এই পজিটিভ কাজগুলো তার ওই সকালবেলায় তার করে, কারণ মানুষ তার স্বপ্নের সমান বড়। সেই যে স্বপ্নটা দেখতেছে যে ভবিষ্যতে আমি মানে কি কি করতে চাই, আগে হলো পজিটিভ উচ্চারণ করলো, পরবর্তীতে অন্তঃচক্ষুতে ভিজুয়ালাইজ করলো যে এই কাজটা আমি মানে ওখানে এইভাবে করতে চাই এবং ওই জায়গায় এইভাবে যেতে চাই। এবং ওখানে যাওয়ার জন্য, এটা আমি একদম ফাইনাল স্টেজটা বললাম, যাওয়ার জন্য কি কি করতে হবে সেটার জন্য মানে সে কিছু স্ট্র্যাটেজি মনে মনে কল্পনা করে সেগুলো ভিজুয়ালাইজ করতে থাকলো। সে গ্লোবাল ট্রেনিং অ্যাটেন্ড করছে, সে প্রফেশনাল নেটওয়ার্কিং এর জন্য। মানে এটা অ্যাকচুয়ালি দুটো পার্ট আমরা আসলে বলতেছি, তাই না? মানে একটা হচ্ছে যে আমি কি হতে চাই সেটাকে যেমন চিন্তা করা, এটা হচ্ছে সেটা হতে চাওয়ার জন্য আমি কি কি করব সেটা আবার চিন্তার মধ্যে আনা। তো এই জিনিসগুলোকে চিন্তার ভিতরে আনা না, এটা একটা কল্পনা শক্তি দিয়ে একটা ভিজুয়ালাইজ করা। মানে ভিজুয়ালাইজ মানে তো দেখা, তো এটা তো প্র্যাকটিক্যালি আর দেখা সম্ভব না, কিন্তু কল্পনা শক্তিতে দেখা। এই দেখার কাজটা কি আগে কি হয়ে যাব ওটা দেখবো আগে, নাকি যে আগে আমি কি কি করার মাধ্যমে ওখানে যাব? আগে আমার গোলটা সেট করা। ওকে, আমার গোলটা সেট করব, গোলে আমি অটল থাকবো এবং ভিজুয়ালাইজ যখন করব আমি, তখন তো মানুষ তো প্রত্যেকে ফোকাসড, আমাদের প্রথমটা সাইলেন্স থেকে তো আমাদের ফোকাসটা আসতেছে। ফোকাসটা করার পরে আমি ফিউচারে কি কোথায় যেতে চাই, কি হতে চাই, সেটা আগে গোলটা সেট করতে হবে। গোল যখন সেট হবে আমি স্ট্র্যাটেজি ডেভেলপ হবে সেটার অনুযায়ী। স্ট্র্যাটেজি পরবর্তীতে চেঞ্জ হতে পারে, বাট গোল উইল বি ফিক্সড। তো এই জন্য গোলটা আগে করা, মানে গোলটা আগে ভিজুয়ালাইজ করা, তারপরে সেই অনুযায়ী স্ট্র্যাটেজি বা অন্যান্য যে মাঝপথের যে জিনিসগুলো এগুলো উনি ভিজুয়ালাইজ করতে পারে। তো এই ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আপনি যেমন অনেক ডিটেইলসের কথা বললেন, জি, ডিটেইলসটা কেন দরকার? ডিটেইলসটা এই কারণে দরকার যে মানে ইট ইজ নট এ বেড অফ রোজেস। মানে আমরা যে কোনো জায়গায় পৌঁছতে চাই এখন বর্তমানে, যেটা না ডিটেইলসটা একটা তো হচ্ছে যে কি কি করব ডিটেইলস, ওটা না ইভেন যা আমি হব সেটা ডিটেইলস। যেমন বললেন যে ড্রাইভার আসলো, গাড়ি মিস কল দিল, এটা হলো নিজেকে মানে মোটিভেটেড করার জন্য। ওই যে মানে এখন আমি লোকাল বাসে ঝুলে আমি অফিসে যাই, আর আমার একটা প্রাইভেট কার থাকবে, আমার একজন পিয়ন থাকবে, আমার অফিসটা এসি রুম থাকবে, সিঙ্গেল একটা রুম থাকবে। এই যে এনভায়রনমেন্টটা কল্পনা করা, এটা মানুষকে মোটিভেট করে যে ফিউচারে আমি একটা বড় স্বপ্ন দেখতেছি এবং ভিজুয়ালাইজ করতেছি। এই স্বপ্নটা মানে তাকে মোটিভেটেড করবে টু অ্যাক্ট বেটার, টু ওয়ার্ক বেটার, টু পারফর্ম বেটার। মেইন হলো নিজেকে প্রোডাক্টিভিটির দিকে কেউ বলতে পারে না যে ভাই ওরকম মোটিভেশন তো সারা দিনই আমি পাচ্ছি, ওই যে এখন দেখতেছি যে আমার মানে তাহলে আর আলাদা করে আমার এই মোটিভেশন দরকার কি? যেমন আমি তো সারা দিন দেখতেছি যে আরো একজন আমার চেয়ে ভালো সিচুয়েশন আছে, বড় কিছু করতেছে, ইম্প্যাক্টফুল জিনিস করতেছে, লিভিং এ হ্যাপি লাইফ। সো সেটা দেখার ফলে তো মোটিভেশন কন্টিনিউ। এই বাপ মা সারাদিন ধরে বলতেইছে আমার বহুত কিছু, টিচাররা বলতেছে। একটা হলো অন্যে বলা, আর একটা হলো নিজে থেকে মানে নিজেকে পুশ করা, সেদিকে দুইটার ভিতরে কিন্তু একটা গ্যাপ আছে। তো এটা ল অফ অ্যাট্রাকশনের ল্যাঙ্গুয়েজে বলে, হোয়েন ইউ ডিজায়ার সামথিং ভেরি ডেসপারেটলি, দ্য ইউনিভার্স উইল কনস্পায়ার টু মেক ইট হ্যাপেন। অর্থাৎ আপনি যখন কন্টিনিউয়াসলি একটা জিনিস রিপিটেডলি ওটা হতে চাচ্ছেন, এটা ধ্যান জ্ঞান সবকিছু। যেমন আমি আমার একটা এক্সাম্পল দেখেছি, আমার একটা হাই স্কুলের একটা ফ্রেন্ড কলেজ লাইফে যখন পড়ে, সে নামাজ পড়ে চাইতো আল্লাহ আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন আমার চান্স হয়। সে তার একটাই ধ্যান জ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়। তো সে মিডিও কেয়ার ছিল, শেষ পর্যন্ত সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো তার জন্য ওটাই একটা ড্রিম ছিল। তো এই জন্য অন্য মোটিভেশন দেওয়া না, এই ভিজুয়ালাইজেশনটা হলো নিজেকে নিজে পুশ করা টুয়ার্ডস দ্য মানে ড্রিম। জি জি, আমরা যেখানে যেতে চাই, যে জায়গায় আমি পৌঁছতে চাই আগামী একটা সার্টেন পিরিয়ড পরে, ওই জায়গার একটা ভিজুয়ালাইজেশন নিজের ভিতরে আনা। তো এখন এই 6টার ভিতরে তো 3টা যেটা বললাম, আমি এখানে এসে আরেকটু ব্রেক নেই এই অর্থে যে এই যে সাইলেন্স, অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, আপনার লাইফ থেকে কি আপনি একটু বলবেন যে ধরেন এই 3টা আপনার লাইফে কাজ করেছে, আবার ধরেন কাজ করে নাই, এই প্র্যাকটিসগুলো এরকম কিছু একটু কন্ট্রাস্ট কি বলবেন? এবং কাজ করে থাকলে কেন করেছে, আর কাজ না করলে কি ভুল করেছিলেন ওটা করতে গিয়ে যে কারণে এটা কাজ করে নাই? কাজ করার ক্ষেত্রে আমি আমার একটা ছোট্ট জিনিস বলি, যে আমি যখন মেরিনে, তখন আমাদের একটা জাহাজ সমুদ্রে বিপদে পড়লে সেখান থেকে উদ্ধারের জন্য কিভাবে মানে ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতে হবে, কিভাবে লাইফ বোট, লাইফ ক্রাফট লঞ্চ করতে হবে আগুন লাগলে বা কোনো ধরনের ক্ল্যাশ হয়ে যদি ডুবে যায়। তো এটাকে বলে গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম, অর্থাৎ এটাকে জিএমডিএসএস কোর্স বলে। ডিস্ট্রেসে পড়লে জাহাজে, ওই কোর্সটা করার জন্য আমি উত্তরাতে এসেছি চিটাগং থেকে, তখন আমি মেরিনার চিটাগংয়ে থাকি। তো কোর্স করার সময় আমি হঠাৎ করে, আমি এই এক্সাম্পলটা কোথাও বলি না, জানি না এক্সাম্পলটা খুব র হয়ে যায় কিনা। আমি বিকালবেলা আরেকে টাওয়ার
মানে আরেকে গ্রুপের আরেকে টাওয়ারের ভিতরে আমি আমাদের এলাকার কয়েকজন মানুষ ওখানে চাকরি করে, একটা জুনিয়র ভাই চাকরি করে, তার সঙ্গে আমি হঠাৎ ফোনে কথা হয়েছে, আমি গিয়েছি 2007-এর কথা। তো সেখানে গিয়ে আমার কাছে মনে হলো, আমাকে রিসিপশনে জিজ্ঞেস করলো আমি কিভাবে কার কাছে এসেছি, প্রথম ব্যারিয়ার। তারপরে দেখি যে গেট লাগানো, এরপরে ভিতরে আমাকে যেতে দিচ্ছে না। রিসিপশনে বসলাম নাম টাম লিখে, একজন টাই পরে খুব স্যুট বুট হয়ে আমাকে রিসিভ করতে আসলো। তো এই যে সিনারিওটা, এবং ভিতরে গিয়ে দেখি সবাই খুব সুন্দর ড্রেস আপ সব কিছু ইয়ে করা, আমার ভিতরে এক ধরনের একটা সাইলেন্টলি কাজ করতে থাকলো, কিসের ডলারের চাকরি, কিসের মেরিনের চাকরি, কত সুন্দর একটা লাইফ। এটা যদি আমার মানে এরকম একটা লাইফে যদি আমি রুটিন মাফিক চলতে পারতাম 9টা 5টা, তারপরে বাকি সময়টা ফ্যামিলির সাথে থাকতাম। আমার তো সাগরে অনেক দিন থাকতে হয় ফ্যামিলি ডিটাচমেন্টের কারণে। এটা 2007-এর অগাস্টের কথা। আমি কিন্তু তখনও জানি যে আমাকে সারা জীবন মেরিনেই চাকরি করতে হবে। 2011-তে সেই আরেকে টাওয়ারের মানে একটা সিস্টার কনসার্ন, তখন আরেকে পেইন্ট ছিল, বর্তমানে সেটা কানসাইনারোলাক পেইন্ট, সেখানে আমি হেড অফ এইচআর হিসেবে আমি কর্মরত। মানে ওই ভিজুয়ালাইজটা আপনার, ওই ভিজুয়ালাইজেশন মানে এটা কি আপনি রিপিটেটিভ করেছেন নাকি ওইটা খুব মানে একবারই খুব স্ট্রংলি আপনাকে হিট না, করেছে? স্ট্রংলি, এবং কিছুদিন আমি ওটা করেছি আচ্ছা, মানে করেছি এবং আচ্ছা। করে মানে আমি হয়তো এটা কাইন্ড অফ আমার কাছে মিরাকেলের মতো মনে হয়েছে। এটা আমি ইন পার্সন অনেকের ক্ষেত্রে বলেছি, এরকম ক্যামেরার সামনে কখনো আমি বলি না এই ঘটনাটা। তো এটা একটা আমার কাছে মনে হয়েছে যে এই জন্য যে মানুষ মানে যেটা খুব ফার্ম ডিটারমিনেশন নিয়ে হতে চায় এবং সেই অনুযায়ী অ্যাক্ট করে, আমি আবারও বলতেছি অ্যাক্ট করতে হবে কিন্তু। অ্যাক্ট না করলে তো হ্যাঁ, হবে না। যেমন আমি ক্যারিয়ার চেঞ্জ করবো এটার জন্য আমি অ্যাক্ট করতেছিলাম মেরিন থেকে। আমি এমবিএ করেছি মেরিনে থাকতেই, তারপরে আমার সার্কুলার টার্কুলার এগুলো আমি দেখতেছিলাম কিভাবে এখান থেকে আসা যায়। তো এই যে অ্যাক্টগুলো, আমি যদি দেখা গেলো মেরিনে আমরা বিএসসি পাস করে জাহাজে উঠি মানে একজন ক্যাডেট অফিসার হিসেবে, তারপরে লং কোর্স, কিন্তু আমি যদি শুধু মেরিনের কোর্স নিয়ে ব্যস্ত থাকতাম তাহলে কিন্তু আমার দ্বারা এখানে আসা হতো না। এই যে অ্যাক্ট করা, এমবিএটা করা, তো ওটা ছিল প্রি রিকুইজিশন যে কর্পোরেটে আসার জন্য। তো এই জন্য ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে। এই ভিজুয়ালাইজটা হলো আমার ভিতরে একটা, আবার উল্টাটা বলবেন যে ভিজুয়ালাইজ ঠিক মতো করেছেন বা অ্যাফার্মেশনও ছিল, হ্যাঁ, কিন্তু আপনি এটা অ্যাচিভ করতে পারেন নাই। অ্যাচিভ করতে না পারার পেছনে অ্যাক্ট না করার জন্য, যে আমি ভিজুয়ালাইজটা ঠিক করলাম কিন্তু আমি কোনো অ্যাক্ট করছি না, ওই জায়গাটা যদি, তাহলে দুইটার ভিতরে একটা গ্যাপ ক্রিয়েট হবে। আমার ড্রিম এবং আমার অ্যাকশন, এই দুইটার মাঝখানে একটা গ্যাপ থেকে যাবে। এই গ্যাপের কারণে আমি না পৌঁছতে পারি। আরেকটা হলো আমি যদি ইনকনসিস্টেন্ট হই, অর্থাৎ আমি এই কোনো রুটিনে চলি না, তারপরে আমার লাইফের কোনো স্বপ্ন দেখাতে হয়তো ইনকনসিস্টেন্ট, আজকে ভাবলেন কর্পোরেট হবে, কালকে ভাবলেন এন্টারপ্রেনার হবে, মানে আমি ফোকাস না, আমি যদি ডিফোকাসড হয়ে যাই, আমি মাল্টিপল চিন্তা করি, যেমন আমার ভিতরেও মাল্টিপল কাজ একসঙ্গে করতে ইচ্ছা অনেকবারই করেছে, যে বা স্টিল মাঝে মধ্যে রিপিটেডলি আসে যে আমি একজন ইউনিভার্সিটি প্রফেসরও থাকবো, আবার কর্পোরেটেও একজন সিএক্সও লেভেলের জব করব, তো তারপরে একজন ট্রেনারও থাকবো। মানে এই যে তিনটার কম্বাইনেশন করতে গিয়ে 24 ঘন্টায় তো একজন মানুষের জন্য, তখন এই মাল্টিটাস্কিং বা মাল্টি ড্রিমিং করতে গিয়ে অনেক সময় ডিফোকাসড হয়ে যায়। এই ডিফোকাসড হওয়ার কারণে অনেক সময়, যেমন আমার কোনো একটা এমফিল ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে আমি কোর্স ওয়ার্ক 1 বছরের মধ্যে করেছি, আমার এটা 10 বছর লেগে গেছে। মানে এটা যেহেতু রিসার্চ ডিগ্রি, আমাকে ড্রপ আউট হতে হয় নাই, একটু অ্যাপ্লিকেশন দিয়ে দিয়ে মানে রিনিউ করতে হয়। তো এখানে কি কারণে আমি কর্পোরেটও সাকসেস আনতে চেয়েছি, আবার ট্রেনার হিসেবেও যেতে চেয়েছি, আবার দেখা গেলো রিসার্চ ডিগ্রি করে আবার একাডেমিশিয়ানও হতে চেয়েছি। তো যখন ইনকনসিস্টেন্ট হয়ে যায় এবং ডিফোকাসড হয়ে যায়, তখন এটার ব্যর্থতাটা আসতে পারে। এবার আমরা ভিজুয়ালাইজ করলেও সেই ক্ষেত্রে হয়তো কাজ নাও হতে পারে। এই জন্য আমাকে ফোকাস ঠিক করা, ভিজুয়ালাইজ করা, সেই অনুযায়ী অ্যাকশন করা। ওকে, সো এর পরে আমরা সেভার্সের হচ্ছে এরপর কি ই, তো আমরা এর মিনিংটা তাহলে জানার চেষ্টা করি। ইটা হলো এক্সারসাইজ। হ্যাঁ, মানে আমাকে এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, আমি সাইলেন্স করলাম, সব কিছু করলাম, কিন্তু আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার শরীর যদি ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যায়, আমার যদি অ্যালাউ না করে, শারীরিক ফিটনেস যদি না থাকে, তাহলে কিন্তু মানে আমার কোনো কিছু ঠিকঠাক মতো কাজ করবে না। আমি স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্নতে আমি খুব মানে মনোযোগটা খুব স্ট্রংলি দিতে পারবো না। কি কারণে? আমার শরীর অ্যালাউ করছে না। বারবার শারীরিক অসুবিধার কারণে আমি হয়তো ডিফোকাসড হয়ে যাচ্ছি, আমার ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি যেটা বললাম, তাহলে আমার ফিজিক্যাল ফিটনেসটা অবশ্যই দরকার। যা কিছু আমি করতে চাই না কেন, হেলথের সংজ্ঞাটাই বোধহয় এরকম যে শারীরিক এবং মানসিক সুস্থতাকে স্বাস্থ্য বলা হয়। তো এই জন্য মানে মনের সুস্থতা ধরে রাখার জন্য শারীরিক সুস্থতাটাও দরকার। এই শারীরিক সুস্থতার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে। এই এক্সারসাইজ বলতে মানে হাল এলরড যেটা মিন করেছে, একেবারে ইনস্ট্রুমেন্টাল এক্সারসাইজ জিমে গিয়ে করতে হবে সেরকম না। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা বডি সার্কুলেশনের জন্য, শরীরকে ফিট রাখার জন্য মানে কাজে লাগে।
আমরা একটা স্ট্রেচিং করতে পারি, আমরা একটা মর্নিং ওয়াক করতে পারি 1/2 hour, তারপরে একটু জাম্পিং করা, মানে তো অনেক ক্ষেত্রে হয় না যে মানুষজন আর্লি এইজে থাকে, হ্যাঁ তখন যখন ইভেন তার ক্যারিয়ার বিল্ড করার সময়, তখন তো সে মনে করে এগুলো সময়ের অপচয়, কারণ বডিটা এখনো ফিট, আমি তো এখনো কাজ করতেছি। তো এরকম ইভেন যখন মানুষ হয়তো 40-40 ক্রস করে বিভিন্ন রকম সিমটম, তখন না হয় সে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হয়। হ্যাঁ তো এই যে আর্লি এইজে যখন সে মনে করতেছে যে ভাই আমার তো স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নাই, হুম তখন সে এই মোটিভেশন কিভাবে পাবে আসলে? এটার ক্ষেত্রে সবভাবে আমি বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আমি যখন অসুস্থ হয়ে যাব তখন তো আমাকে হসপিটালে দৌড়াতে হবে। আমি অসুস্থ হওয়ার আগে আমার প্রিভেন্টিভ মেজার হিসেবে আমি এক্সারসাইজটা যদি করি, তাহলে আমার অন্য নর্মাল একটা মানুষ যেভাবে আইডল লাইফ, অলস লাইফ লিড করে, তার যে সময় অসুস্থতাটা আসবে, একজন মানুষ যখন রুটিনে থাকবে এবং দৈনন্দিন জীবনে একটা রুটিনের মধ্যে একটা আর্লি মর্নিং রাখবে, যে তার একটা মর্নিং ওয়াক, একটু স্ট্রেচিং, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাহলে তার ইমিউনিটি সিস্টেমটা একজন অলস মানুষের চেয়ে, লেজি মানুষের চেয়ে তার একটু বেটার থাকবে, যে কারণে তার অসুস্থতাটা একটু পরে আসবে। না, যে কারণে প্রশ্নটা করলাম, কারণ আছে আমার নিজেরই মাইন্ডসেট একসময় এরকম ছিল। তো আচ্ছা আরেকটা মাইন্ডসেট আমার আছে, জি, আরেকটা মাইন্ডসেট প্লিজ বলেন। আছে বলতে ছিল, সেটা হচ্ছে যে যে ভাই আমি তো ইন্টেলেকচুয়ালি কাজ করি, লাইক মাথা খাটাই, আমি তো আর ইট ভাঙি না, গাছ কাটি না, কাজে আমার শরীর তো এমন সেম ফিলিং কিন্তু আমার ভিতরেও কাজ করে যে তো ভাই মাথা ঠিক থাকলে তো হয়েছে। সো আপনি যদি বলেন যে ভাই বসে বসে অঙ্ক করে করে ব্রেইনের ক্যাপাসিটি বাড়াইতে হবে, ঠিক আছে, দ্যাট ওয়াজ কাইন্ড অফ আমার কাছে ঠিক আছে। কিন্তু আমার অ্যাকচুয়ালি যে শারীরিক এক্সারসাইজ করা, এটা আমার এত অনাগ্রহের বিষয় ছিল, আনবিলিভেবল ছিল, যে আলহামদুলিল্লাহ এখন তো আমার ফিটনেস ট্রেনার আছে। নাও আই এম ভেরি, মানে অত সিরিয়াস না হলেও, মানে যদিও আমার আমাদের দরকার ভালো লাগে না, আমরা তো আর মানে বডি বিল্ডার না, আমরা দেখা গেল যে আমাদের মানে রোগ থেকে বেঁচে থাকতে হবে এবং একটু শরীরটা যাতে ভালো লাগে। না, এই জন্য অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি আসলে আমি কিন্তু হেলথ নিয়ে আগের চেয়ে অনেক বেশি কনসিয়াস হয়েছি আলহামদুলিল্লাহ, এবং এই মুহূর্তে যে আমি পড়ালেখা করতেছি হেলথ ফুড নিয়ে আমি পড়ালেখা করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো কিন্তু পাবলিশ করবেন, মানে লোকজন যাতে উপকৃত হয়। মানে হেলথ নিয়ে আমার এখানে আরো অনেক কথা শেয়ার করার ইচ্ছা আছে, যেটা আমি ফিল করেছি। যেমন হেলথ বলতে, এক্সারসাইজ বলতে সবাই যেটা মনে করে হয়তো যে বডির যে মুভমেন্ট এন্ড এভরিথিং, এটাকে ঠিক রাখা, বাট হোয়াট এভার ইমিউনিটি, যে কথাটা আপনি বললেন, যেমন দেয়ার আর সার্টেন ব্রিদিং এক্সারসাইজ যেটার মধ্যে দিয়ে ইমিউনিটি বুস্ট করা যায়, এবং এক্সারসাইজের চেয়েও এখন আমি বলবো যে ফুড হ্যাবিট, যেটা হেলথের সাথে রিলেটেড। কারণ আমি সমস্ত রং জিনিস খাচ্ছি আর সকালবেলা আধা ঘন্টা স্ট্রেচিং করলাম, কিছু আসবে যাবে না। আপনার ফুয়েল হিসেবে ইনটেক করতেছেন একটা, মানে একটা পুকুরের ভিতরে ময়লা এসে পড়তেছে এত মোটা পাইপ দিয়ে, সেটা পড়তেই, আর আপনি এসে একটু ময়লা ফেলতেছেন। আপনার ওই এক্সারসাইজ হচ্ছে ময়লা সেচে ফেলানোর মতো, যতক্ষণ না আপনি যেটা আপনার হেলথকে আসলে ধ্বংস করতেছে এটাকে আপনি অফ না করবেন। তো এই জন্য এই মুহূর্তে তো এটা ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এইটুকু বললাম যে রাইট নাও আমি এগ্রিকালচার নিয়ে কাজ করতেছি। মানে আমি এখানে আমার একটা টার্গেটে নিয়েছি যে আমি এবং আমার কিছু আশেপাশের মানুষের জন্য চিন্তা করে যে যা আমি খাই কেমিক্যাল ফ্রি কিভাবে করা যায়, না এটা আমার প্রোডাকশনে থাকতে হবে। ওকে, অলরেডি আই এম ইন দ্য প্রসেস। আমি পার্মাকালচার বলে একটা কনসেপ্ট আছে, পার্মানেন্ট এগ্রিকালচার। সো এটা নিয়ে আমি রিসেন্ট আমার সবচেয়ে বেশি ফ্যাসিনেশন ঘাটাঘাটি পার্মাকালচার নিয়ে অ্যান্ড ফুড সিস্টেম। এবং আমি এই মুহূর্তে যে বললাম খাবার নিয়ে বই পড়তেছি, এর মধ্যে একটা বই পড়তেছি, বইটার নাম হচ্ছে হোয়াট ইউর ফুড এট। তুমি যেটা খাচ্ছ তোমার ওই খাবারটা কি খেয়েছিল। লাইক আপনি চিকেন খাচ্ছেন, ওই চিকেনে কি খাইছে, বা আপনি কলা খাচ্ছেন, আপনার কলা গাছ কি খাইছে। হ্যাঁ, তো আমি সেটা এক্সপ্লোর করতেছি। কাজেই আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি হেলথ ব্যাপারটা যত ইম্পর্টেন্ট, এইটা রিলেটেড অ্যাওয়ারনেস আমাদের আসলেই নাই। তার তো একটা শিকার আমি নিজেই, যে আমিও তো অ্যারাউন্ড প্রায় 35-40 হওয়ার আগ পর্যন্ত কিছুই মনে করতাম না। দেন আস্তে আস্তে অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে, এবং অ্যাওয়ারনেস তৈরি হওয়ার পর ঘাটতে গিয়ে আসলে বুঝতেছি যে আমরা কত লো ইফিসিয়েন্সিতে রান করি। মানে আল্লাহ তাআলা বডিকে যে ক্যাপাসিটি দিচ্ছেন, আমরা ক্যাপাসিটির কত সামান্য ইউজ করি এবং আমাদের কোনো আইডিয়াও নাই। জাস্ট ব্রিদিং করার পশ্চার বা মানে প্রসেস, ব্রিদিং এর বেসিক কিছু জিনিস ঠিক করলে একটা মানুষ উইদিন 7 days তার এনার্জি লেভেল 20-30% বাড়ায় ফেলতে পারে। 20-30% বাড়ার মানে একটা মারাত্মক ব্যাপার না? কারণ এভরিডে যদি হয় যে 8 ঘন্টা কাজ করে টায়ার্ড হই, তার মানে আমি আরো 1-2 ঘন্টা কাজ করেও আমি টায়ার্ড হব না। সেম জায়গায় হয়তো আমি ওই রকম মানে প্রোডাক্টিভিটিটা কনসিস্টেন্ট রাখা যায়। এক্স্যাক্টলি, মানে ওভারটাইম পিরিয়ডেও। তো সেজন্য আমার কাছে মনে হয়েছে যে আসলে
হেলথ ব্যাপারটা, যদি এটা সেভার্স মেলানোর জন্য হয়তো শুধু এক্সারসাইজ শব্দটা লিখেছে এবং ওখানে এক্সারসাইজ নিয়ে এক্সারসাইজের ওটা একটা পার্ট, হ্যাঁ, মানে ব্যাখ্যাটা তো হ্যাঁ, সেখানে দেয়নি। হ্যাঁ, মানে ইয়েটা তো মাকসাদটা তো হচ্ছে হ্যাঁ। যে আমার বডিটাকে হ্যাঁ। অ্যান্ড মাইন্ডটাকে, এবং যেটা বলেন শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা হ্যাঁ। দুইটা রিলেটেড, যে আমার মাইন্ড কিভাবে প্রোডাক্টিভ থাকবে। যেমন আমার Exactly. মাইন্ড যদি সারাদিন স্ট্রেসে থাকে, সারাদিন Fatigue যদি থাকে। ফেটিক থাকে, দ্বন্দ্ব, হুম। সংঘাত, ঘৃণা, এগুলো। তারপরে ইগো ইত্যাদি ইত্যাদি সব মেলাই তো হেলথ। হ্যাঁ। তো এটা অ্যাকচুয়ালি আমার কাছে আসলে আমি বলবো এটা আমার নতুন রিয়ালাইজেশন। শুধু এই রিয়ালাইজেশনটা আমার মুখে মুখে না, যেটা প্র্যাকটিক্যালি আপনি করছেন। প্র্যাকটিক্যাল কারণ হচ্ছে যে আমি তো ওই ইনিশিয়েটিভ নিয়েছি, এবং আমার যেহেতু ব্যায়াম করতে ভালো লাগে না, হ্যাঁ। আমার ফিটনেস ট্রেনার আছে যে আমাকে এগুলো। ট্রেন করে এসে, মানে আমি বাধ্যতামূলকভাবে আমাকে এক্সারসাইজ করতে আমি হয়। যে খুব নিয়ম করে মানে এক্সারসাইজ করি সেটা বলবো না, বাট আমি একটা জিনিস মেনটেন করি, আমি একটু অ্যাড করি, হয়তো অনেকের উপকার আসতে পারে। মানে আমরা যখন, আমি আবারও ব্যাক করে যাই, আমাদের যে 2 বছর ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত যখন প্রিসি ট্রেনিংটা অফিসার ক্যাডেট হিসেবে মেরিনে করানো হয়, সেটা একটা রুটিন। মানে এমনভাবে 2 বছর ভোর 5টা থেকে রাত 10, কখন কোন কাজটা হবে একদম Routine. মানে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত 2 বছর এটা টানা গ্রাজুয়েশন লেভেলে মেনটেন করা হতো। তো সেখানে এলিমেন্টারি মেডিকেল ফার্স্ট এড একটা কোর্স ছিল, যিনি ক্লাস নিতেন উনি একজন ডক্টর। তো সেখানে উনি বলেছিল যে যত কথাই বলুক, ভুঁড়ি যে খাওয়ার জোরে হয় সেটাই বড় কথা। তো অর্থাৎ ফুড একটা হলো কি টাইপের খাবার আমরা খাচ্ছি, যেটা আপনি বললেন অলরেডি, আরেকটা ব্যাপার হলো আমরা কতটুকু খাচ্ছি। এই ক্ষেত্রেও কিন্তু একটা মানে ইসলামী তরিকাও আছে, যে আপনি শরীর পুরো মানে স্টমাকটাকে 3টা অংশে ভাগ করে, মানে এক অংশ সলিড খাবার, এক অংশ পানি, আর এক অংশ ফাঁকা, মানে যেন আরো কিছু খাওয়া যেত, এই মানসিকতা নিয়ে মানে খাওয়ার টেবিল থেকে উঠে যাওয়া। আমি কিন্তু এই জায়গাটা খুব স্ট্রংলি মেনটেন করি, একেবারে স্ট্রংলি মেনটেন করি। আমি রিপিট করলাম আবার, আমি এই একটা জিনিস মেনটেন করলে অনেক কিছু এমনি ঠিক হয়ে যাবে। এবং আমি আমার বাসায় কখনোই এরকম হয় না যে আমাকে দাও, মানে আমি বেশিরভাগ সময় আমাকে রাইস আর একটু কমিয়ে দাও। এবং সকালবেলা যে আমি যখন যাই, একটা ডিম ভাজি বা একটা নিয়ে, বেশিরভাগ সময় এটা এক একজনের হ্যাবিট থাকে যে গরম ভাত, অনেকেই গরম ভাত খাওয়ার জন্য ডিম ভাজি নেয়, আমি ডিম ভাজিটা খাওয়ার জন্য যতটুকু রাইস দরকার সেইটুকু আমি নেই। এই যে মানে ফুড হ্যাবিট, অনেকে আমাকে বলে যে মানে হাউ ইউ মেনটেন ইউর বডি লাইক দিস এই 40+ এজে। তা আমি বলি যে আমি ফুড হ্যাবিট, আমি চেষ্টা করি মানে ফাস্ট ফুড, তারপরে অয়েলি ফুড অ্যাভয়েড করা, প্লাস পরিমাণে কম খাওয়া। না, আমি সাথে মেনটেন করে হচ্ছে 2 বেলা খাই আমি অ্যাকচুয়ালি, সকাল দিকে খাই আর সন্ধ্যার দিকে খাই। এবং যখন থেকে আমি 2 বেলা খাই তখন থেকে অ্যাকচুয়ালি মানে এটা আরো ভালো ফিল করতেছেন। অনেক বেটার। আমি আমার এক কলিগকে চিনি, হি ইজ 70+ নাও, লাস্ট 35 বছর ধরে উনি রাতে ডিনার করে না। দুপুরের পরে হালকা চা বিস্কিট কোনো কিছু বিকালের দিকে খায়, রাতে না খেয়ে করে, মানে 75 ইজ এখনো টাইট বডি এবং খুব ভালো মুভমেন্ট। আমাদের অতিরিক্ত খাওয়া তো আমাদের সর্বনাশের কারণ। এক্স্যাক্টলি, অতিরিক্ত খাওয়াটা একটা বিরাট কারণ। এবং দেখেন, আমি যেরকম যারা ইভেন ইসলামিক পিপল বা ইসলামিক ফলো করে, আমি তাদেরকেও বলি যে আমরা কত রকম সুন্নত নিয়ে কথাবার্তা বলি, ইভেন যেগুলোর সুন্নতের অনেকটুকু বেইজও নাই, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত টাইপের অনেক আলোচনাও থাকে। ওয়ারএজ আল্লাহ রাসূল উনি কয় বেলা করে খাইতেন, মানে খাওয়ার যদি বেলার আপনি সুন্নাত চিন্তা করেন, 3 বেলা খাওয়ার তো আমি একাধিক আলেমকে জিজ্ঞেস করছি, কোনো 3 বেলা খাওয়ার অলমোস্ট কোনো রেফারেন্স পাওয়া যায় না। এক বেলা সর্বোচ্চ 2 বেলা। এক্স্যাক্টলি, এবং বেশিরভাগ সময় ফাস্টিং করতেন। হ্যাঁ, তো তাইলে এক বেলা সর্বোচ্চ 2 বেলা যদি আমি তাহলে সুন্নাহ লাইফস্টাইল চাই, তাহলে তো সুন্নাহ তো এটা, এবং হচ্ছে পেট ফাঁকা রেখে খাবো, বেশি খাবো না। এইটুকু জাস্ট যদি মেইনটেইন করে যে কোনো, তাহলে কিন্তু মানে মেজরিটি হেলথ প্রবলেম আসলে ওখান থেকেই নাই হয়ে যায়। মানে যে আপনি যেটা বললেন যে ফুড হ্যাবিট এমন একটা পর্যায়ে আমরা নিয়ে গেছি যে আমি সবই খাচ্ছি, এদিকে জিমে গিয়ে আমি এক্সারসাইজ করে ঠিক রাখার চেষ্টা করতেছি। আপনি তো ইনটেকিংই ঠিক নাই, আপনি যেটা পুকুরের উদাহরণ দিলেন। অতএব মানে ওই জায়গাটা মানে ঠিক করতে হবে। হ্যাঁ, আমি যেমন রিসেন্টলি গাট হেলথ নিয়ে যখন ঘাটলাম, মানে এটাও আমি অবাক হলাম যে কেন আগে এটা ভাবি নাই, যে পেটের গাটের ভিতরে যে স্বাস্থ্যটা, যেখানে ভিতরে আমাদের কোটি কোটি প্রায় 39 ট্রিলিয়ন বোধহয় মানে অণুজীব পেটের ভিতরে থাকে। 39 ট্রিলিয়ন কত বড় সংখ্যা, চিন্তাই করা যায় না। তো এই যে গাট ব্যাকটেরিয়াগুলো, যেগুলো উপকারী ব্যাকটেরিয়া, যারা আমার খাবারকে ভেঙে নিউট্রিয়েন্টসগুলো বডিতে পৌঁছাইতে হেল্প করবে, এই যে পুরা জিনিসটা, এই পুরা জিনিসটার মেকানিজম বোঝাটা ফান্ডামেন্টাল বডির ওয়েলবিং এর জন্য। কারণ পুরা বডির যে আমার নিউট্রিয়েন্টস এন্ড যা আমার প্রয়োজনীয় পুষ্টি, সেটা তো যাচ্ছে আমার খাবার থেকে প্রাইমারিলি, এবং সেই খাবারটা প্রসেসিং হচ্ছে আমার পেটের ভিতরে। সো সেই পেট কিভাবে রাইটলি ফাংশন করবে এটা যদি না জানি আমি, সো আমি কন্টিনিউয়াস পেটকে ভরায় রাখছি, কন্টিনিউয়াস হচ্ছে ওভার ইটিং এর মধ্যে আসি, তো মানে এটি আমার সর্বনাশের জন্য তো যথেষ্ট। কিন্তু আমাদের ওই নলেজ নাই, ওই
সংযম discipline-টাও নেই। সংযমটাও নাই মেইন হলো যে সংযমটা নাই। সংযমের একালে ব্যাপারে হ্যাঁ, না যাই হোক, তো এক্সারসাইজ বা ওভারঅল হেলথ অ্যাকচুয়ালি অনেক বড় একটা বিষয়, এবং যেটা মেজরিটি মানুষ আসলে আর্লি লাইফে ফিল করে না, ফিল করে না। অথচ ফিলটা করা দরকার তখন থেকে। হ্যাঁ, মানে ওই যেটা দিয়ে আমি শুরু করছি, ফিল করে না, কারণ সে তো চিন্তা করতেছে এই জায়গা থেকে, সে তো এক্সিলেন্স চিন্তা করতেছে না, সে তো হ্যাঁ। মিডিওকার চিন্তা করতেছে। মিডিওকার চিন্তা মানে কি, ভাই আমি তো অসুস্থ না, আমি তো টিকে আছি। বাট এক্সিলেন্স চিন্তা করলে ও চিন্তা করতো, ভাই আমি তো 10 ঘন্টা কাজ করি, হ্যাঁ কি করলে আমি 14 ঘন্টা কাজ করতে পারতাম। এক্স্যাক্টলি। তাহলে কিন্তু তার অ্যাওয়ারনেসটা তখন থেকেই চলে আসার কথা। হ্যাঁ, তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা 4টা কভার করেছি, আর 2টা আছে, 2টার মধ্যে যে কোনো একটা আমরা রেখে দেই। হ্যাঁ, কিছু সাসপেন্স আমরা, হ্যাঁ থাকুক। ঠিক আছে, আমরা আরটা ধরি, আর হ্যাঁ। এরপরে আমরা এসটা রেখে দেই, জি যে এটা আমাদের পাঠকরা নিজেরা একটু খুঁজে বের করবে জি, বাকি এসে জি, কি আছে। জি। আর আরটাকে যদি একটু এক্সপ্লেইন করেন। আর হলো রিডিং। রিডিং। হ্যাঁ। আপনি নিজেও প্র্যাকটিসিং মুসলিম, তো কোরআনের প্রথম ওয়ার্ড ইকরা। ইকরা, তাই না? জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যে সাউন্ডটা দিলেন ইকরা, অর্থাৎ পড়ো। জি। তারপরে তোমার প্রভুর নামে পরেরটুকু অ্যাড করেছেন। আর একটা হাদিসের কথা যদি বলি, আমি আরবিটা এই মুহূর্তে মনে আসছে না, ইংলিশে বলি, সিক নলেজ ফ্রম ক্যাডল টু গ্রেভ, অর্থাৎ দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানের সন্ধানে ফিরবে। তাহলে জ্ঞানের সন্ধানে ফিরতে হলে আমাকে পড়তে হবে, তাই না? জ্ঞান সংগ্রহ করতে হলে আমাকে পড়তে হবে। তাহলে এই পড়াটাকে মানে হাল এলরড, আবার আমরা একটু ব্যাক করি লেখকের নামের দিকে। হাল এলরড বলেছে যে আপনাকে একদিনে একটা উপন্যাস পড়ে ফেলতে হবে এরকম না, মেক ইট এ হ্যাবিট, একটা রুটিনে আনেন পড়াটাকে এবং অল্প করে পড়েন প্রতিদিন। উনি বলেছে যে প্রতিদিন আপনি 10 পৃষ্ঠা পড়েন, প্রতিদিন যদি 10 পৃষ্ঠা পড়েন, ইফ উই কনভার্ট ইট টু ইয়ারলি, তাহলে 365 দিয়ে মাল্টিপ্লাই করলে মানে 3650 পেজ হয়। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 1825, অর্থাৎ 200 পেজের 18টা বই মানে আমরা পড়া হবে একটা বছরে। 18টা বইয়ের মধ্যে মানে কি পরিমাণ নলেজ, কি পরিমাণ ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারি, তাই না? এটা তো মিনিমাম লেভেলটা সে বলেছে। এর চেয়ে যদি একটা পর্যায়ে হ্যাবিট চলে আসার পর যদি সে বেশি পড়তে চায়, তাহলে তো ওপেন, এখন তো ইনফরমেশন আর সো অ্যাভেলেবল। তো মেন হলো যে আমাকে কমপক্ষে 10 পেজ পড়ার মতো একটা রুটিন আমাকে মাইন্ডসেট করতে হবে, এবং সেটা সকাল 8টার আগে। কারণ দিনের বেলা বিভিন্ন ডিস্ট্রাকশন, অন্যান্য রুটিন ওয়ার্ক করতে গিয়ে আমি হয়তো মানে মনোযোগ দিয়ে পড়তে পারবো না। তো সকালবেলা যেহেতু আমাদের অ্যাটেন্টিভনেস বা এটা থাকে, সেই সময় যদি আমি বইটা পড়ি 10 পৃষ্ঠা পড়ে, এরপরে আসলে ষষ্ঠটা তো ওটাতে আমরা যাব না, এটা একটু সাসপেন্স থাকুক দর্শকদের জন্য। তো এই পড়ার হ্যাবিটটার ব্যাপারে পঞ্চম এটা বলা আছে। এখন ওয়ার্ল্ডের যদি আমরা লিডারদের কথা বলি, লিডার্স আর রিডার্স, তাই না? এরকম একটা কথা প্রচলিত আছে। যত বড় বড় লিডার আছে এখন এরা প্রত্যেকেই মানে প্রচুর পড়াশোনা করে, এই কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করে করে তারা নলেজ গেইন করছে এবং সেগুলোকে অ্যাকশনে কনভার্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, তো এআই আসার ফলে তো মানুষের পড়ালেখার স্টাইলও মনে হয় চেঞ্জ হয়ে গেছে। সবাই তো এখন জাস্ট এআইতে ঢুকে, জিপিটি বা ক্লডে ঢুকে লিখে দেয় এই বইয়ের একটা সামারি টামারি দিয়ে দাও, এভাবে পড়লে হয় না? না, এটাকে আমি একটু দ্বিমত করবো এখানে এইভাবে শখ ভাই, যে আপনি এই লিখতে গিয়েও যে প্রম্পটটা দিতে হবে সেখানে, এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনার পড়াশোনা করা দরকার আছে। ঠিক আছে, কোন কাজটা আপনি মানে ওখানে কোন ইয়েটা কমান্ডটা করবেন, ওটা কত সুন্দরভাবে আপনি লিখবেন, কত নেরেটিভলি লিখবেন, কত ইফস অ্যান্ড বাটস সেখানে আপনি ঢুকিয়ে দিবেন, সেই অনুযায়ী যে মানে ফিডব্যাকটা আসবে, সেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তো সেটার জন্য আর ওটাকে আপনি যদি মানে সামারাইজ, কিছু সময় টাইম সেভিং এর জন্য অবশ্যই আমরা কাজে লাগাবো টেকনোলজি ফর দ্য মানে সিভিলাইজেশন, তো ম্যানকাইন্ডের জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওখান থেকে, যেমন আজকে আমি এখান থেকে আমি করবো মিরাকেল মর্নিংয়ের উপর আমি কিছু চ্যাট জিপিটি, জেমিনাইকে আমি করতেছিলাম, যেটার ভিতরে ম্যাক্সিমাম আর কি তথ্য হতে পারে, কি অ্যাঙ্গেলে হতে পারে। আমি একজন কর্পোরেট প্রফেশনাল হিসেবে আমি একটা এই বই নিয়ে কথা বলতে যাচ্ছি, আমাকে হেল্প করো যে আর কি তথ্য আমি সেখানে তুলে ধরতে পারি। ওরা খুব সুন্দর সুন্দর সব কিছু আমার মেমোরিতে নাই, অনেক সুন্দর সুন্দর তথ্য দিচ্ছে, বাট ওই তথ্যগুলো তো আমি পড়েছি, আমি ওইগুলোকে লিঙ্ক করে সেভ করে আমি আমার 1-to-1 আমার পার্সোনাল অ্যাকাউন্টে রেখে দিয়েছি, অবসর সময় আমি সেখানে পড়বো। তো এই যে মানে এখান থেকে কিন্তু আমার লার্নিং হলো, এখান থেকে আমার রিডিংয়ের একটা মেটেরিয়ালস আমি পেলাম। পেপারটাকে দেখতে হবে এরকম যে কোনোভাবে হোক আমি কাজ। রিডিংয়ের ক্ষেত্রে আমি ওই জিনিসটাকে অ্যাড করবো হয়তো, যে একটা হলো যে ইনফরমেশন যেন, এটা হচ্ছে উপলব্ধির স্তরে পৌঁছানো। এক্স্যাক্টলি।
কারণ আমি শুধু বললাম যে ভাই পড়ালেখা করতে হবে। না, আর আরেকটা যদি হয় পড়ালেখার গুরুত্ব কি, এটা নিয়ে যদি আমি 10 ঘন্টা পড়ালেখা করি হ্যাঁ। তাহলে আমার উপলব্ধিটা যে এটাই, জায়গায় যাবে, এটাই। যে উপলব্ধিটা ওই জায়গায় না গেলে আসলে অ্যাকশন পর্যন্ত হ্যাঁ। আমি আসলে যাইতে পারবো না। এক্স্যাক্টলি, যেমন বাংলা এখন কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়। আপনি বাংলা পড়বেন, বাংলা পড়ার উদ্দেশ্যে আরবিতেই তো আছে, আপনি বাংলা কেন পড়বেন? বাংলা পড়বেন সেই কারণেই যে এর ভিতরের মূল জিনিসটা কি বলা হয়েছে আসলে আমার নিজের মাতৃভাষায় আমি এই জিনিসটাকে আমার মাথায় নিব এবং সেই অনুযায়ী আমি অ্যাকশন। হ্যাঁ, না বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে অনেকে যে কুইক রিড, যেটা সামারি জেনে ফেললো আর মনে করলো বই পড়া হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি বলবো এটা একটা বড় ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং। অবশ্যই সামারি এবং এগুলো অনেক সময় হেল্পফুল হয় কি, যে একটা বই সম্পর্কে প্রাথমিক একটা আইডিয়া নিলাম, জি, বাট ওইটুকু আইডিয়া দিয়ে এই বইয়ের লেসন আসলে ইমপ্লিমেন্ট করা যায় না। ইমপ্লিমেন্ট করার জন্য অনেক স্লো রিডিং, এই অর্থে স্লো যে এই বইয়ের ভিতরে ভিতরে যেতে থাকলে দেখেন কত রকম কথাবার্তা মাথার মধ্যে, অবশ্যই চিন্তার মধ্যে ঢুকতেছে, আমার ভিতরে জিনিসটা ঢুকতেছে। আদারওয়াইজ জিনিসটা হচ্ছে যে পানি গড়াই দিছি, মাটির উপর দিয়ে ধুয়ে চলে গেছে, মাটি এটাকে নিতে পারে। আপনি একটা খেলা মানে দর্শক হিসেবে 90 মিনিটের ফুটবল খেলা পাশে দর্শক সারিতে বসে দেখলেন, আর একটা শুরুতে গিয়ে রেজাল্ট শুনলেন যে কে জয়ী হয়েছে, কে মানে পরাজিত হয়েছে, দুইটার ভিতরে তো অবশ্যই পার্থক্য আছে। আজকে এই বইটা মিরাকেল মর্নিং বইয়ের ভিতরে অনেকগুলো ওয়ার্ল্ডের ফেমাস লোকজনের এখানে এই বই সম্পর্কে মূল্যায়ন আছে। আপনি জিস্টের ভিতরে আসবে না, সামারির ভিতরে আসবে না, তাহলে বইটা আপনাকে প্র্যাকটিক্যালি কিনতে হবে। প্র্যাকটিক্যালি কিনে পড়তে গেলে তখন দেখবেন যে বইয়ের ভিতরে মানে সূচিপত্রটা কিভাবে এসছে, এখানে বাংলাদেশে যারা অনুবাদ করেছেন অনুবাদকের মানে কথাগুলো কি, কোন প্রেক্ষাপটে নিয়ে করলেন, কারা কারা উপকৃত হয়েছে, এবং ওর ভিতরে অনেকগুলো লিঙ্ক আছে। ওই লিঙ্কগুলো হলো এখানে এই যারা এটাকে ফলো করে উপকৃত হয়েছে সেরকম একটা গ্লোবাল কমিউনিটি আছে। ওই কমিউনিটিকে জানতে হলে তো আপনার মূল বইটা কিনতে হবে, মূল বইটা পড়তে হবে। এখন এই লাইন বাই লাইন ওই ভিতর থেকে ওই ছোট ছোট মানে কি ইনফরমেশনগুলো আপনাকে নোট ডাউন করে আলাদাভাবে নিতে হবে, নিয়ে সেই অনুযায়ী আপনি উপকারটা পেতে পারেন। জি, তো ঠিক আছে, আমরা আমার মনে হয় যে শেষের দিকে চলে আসছি প্রায়। আমরা লাস্টের রেসটা তো রেখে দিলাম, তো আমরা সেভার্সের SAVER পর্যন্ত, সেভার পর্যন্ত গিয়েছি। জি, সো এই যে 6টা কাজের কথা সে বলেছে, জি, এই 6টা কাজ ধরেন প্রত্যেক দিন আমি এই 6টা কাজ করব। সো অনেকের তো এরকম এত বেশি ডিসিপ্লিন নাও থাকতে পারে, অ্যাটলিস্ট শুরুতে তো নাই থাকতে পারে। তাহলে তাদের জন্য আপনি কিভাবে শুরু করার পরামর্শ দিবেন? যে সব শুরু করতে গেল, গিয়ে প্রথম দিন উত্তেজনায় একেবারে সব করলো, করতে গিয়ে দেখলো আমার 1.5-2 ঘন্টা চলে গেছে, ইনকনসিস্টেন্ট হয়ে গেল। কনসিস্টেন্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে যদি আপনি বলেন যে যদি এখান থেকে যে কোনো একটা আইটেম দিয়ে যদি সে শুরু করতে চায়, কোন আইটেম দিয়ে আপনি শুরু করার পরামর্শ দিবেন? এখানে যদি এই ছয়টার সূত্রপাতটা, যেখানে আমি যদি বলি যে ভিতরে সূচিপত্র লেখা আছে অনেক কিছু, উপরে খালি লেখা আছে সূচিপত্র, ঠিক আছে? তাহলে এইটার সূচিপত্র হলো মর্নিং। কিওয়ার্ড যদি আমি মর্নিং ধরি, এই মর্নিংয়ে আগে সকালে ওঠার অভ্যাসটা আগে করতে হবে, দেন এই 6টা অটোমেটিক্যালি আসবে। প্রথম মানে স্টার্ট করাটা জরুরি। স্টার্ট করতে হলে এটা যেহেতু মর্নিং নিয়েই এই মানে টোটাল ফর্মুলাটা বা এই তরিকা গাইডলাইনটা, অতএব আগে সকালে স্টার্টটা করতে হবে। স্টার্ট করে আপনি শুরুতে যদি 6টা মেনটেন করতে একটু সমস্যাও হয়, আপনি কিছুদিন আগে উঠার অভ্যাসটা করেন। আপনি চেষ্টা করেন 6টা করার জন্য, 2টা করেন, 3টা করেন, কিন্তু আপনি উঠেন। ধর উঠলাম সকালে, দেন যদি জাস্ট একটা করতে চাই, কোনটা দিয়ে শুরু করব? একটা করলে আপনি মানে এখন একটা তো হলো যে এটা এই ফর্মুলার বাইরে আমরা প্রেয়ার হিসেবে করব। মানে একটা বলতে গিয়ে যদি আমি মিসিং করি তাহলে মানে হবে, ভুল হবে। যে আমি যদি বলি যে সাইলেন্স মোডে আমি যাব না, তাহলে ওটা তো আমার অটোমেটিক্যালি এমনি আমার ডে টু ডে রুটিনে থাকবেই। আমি একটা যদি অভ্যাস আমি বলবো রিডিং। আপনি যদি রিডিংটাকে ঠিক রাখেন মানে তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি সহজ হবে। আপনি রিডিং অভ্যাসটা যদি ঠিক রাখেন, আমি সকালে সাইলেন্স মোড তো আমার অটোমেটিক্যালি আসতেছে, অটোমেটিক্যালি আসার পরে বাকি এই রিডিং ঠিক থাকলে রিডিংয়ের মাধ্যমে রিডিং আপনাকে বাকিগুলো করাবে। সকালেও তো অনেকে উঠতে চায়, নিয়মিত প্ল্যান ট্যান করে, কিন্তু সকালে উঠা হয়ে ওঠে না। তাদের জন্য কোনো পরামর্শ আছে আপনার? কারণ এই রোগের তো রোগী অনেক। হ্যাঁ, আমি নিজেও মাঝে মাঝে হয়ে যাই, কারণ হলো যে দিন শেষে তো আমি একজন হিউম্যান বিইং, তাই না? আমারও হ্যাঁ, এরকম হয়। অনেক সময় দেখা গেল যে মানে এমন ভাবে যে স্কেডিউলে ছিল না, বাট হঠাৎ করে লেট নাইট একটু হয়ে গেছে। ঠিক আছে, সেটা তো হচ্ছে বিচ্ছিন্ন একটা দুটো, যাদের নিয়মিতই হয়, তারা কি করতে পারে? তাদের জন্য কোনো টিপস আছে? প্রথম হলো মাইন্ডসেট, আরেকটা হলো যে নিজেকে প্রশ্ন করা যে আমাকে ড্রাইভ করছে কে, আমি নাকি আমার চারপাশের নয়েস যেগুলো আছে, কোলাহল, অ্যান্ড্রয়েড ফোন, তারপরে আমার ব্যাড সার্কেল, তো এগুলো আমাকে নিয়ন্ত্রণ করতেছে নাকি আমি আমাকে নিয়ন্ত্রণ করতেছি? প্রথম হলো ওই জায়গাটাকে সেগ্রিগেট করা যে কি আমাকে ডিস্ট্রাক্ট করতেছে, ডিস্ট্রাকশন থেকে আগে নিজের সম্পর্কে একটু জানা যে আমি নিজে আসলে কি
যা চলতেছে এটা কি রুটিন, ভালো রুটিন নাকি মন্দ রুটিন। যেটা ভালো তখন অটোমেটিক্যালি আসবে যে না এটা ভালো না, দেরিতে ওঠা ভালো না। এটা যদি আমরা এই মর্নিং মিরাকেল বইটা নাও আমরা কথা বলতাম, স্টিল কিন্তু ইন জেনারেল সাধারণ একটা মানুষের ভিতরে কমন একটা বিশ্বাস আছে যে সকালে ওঠাটা উপকারী। যে বলা হয় যে সকালের হাওয়া লক্ষ টাকার দাওয়া, তাই না? ওটা পেতে হলে আপনাকে সানরাইজের আগে উঠতে হবে। তাহলে মাইন্ডসেটটা আগে চেঞ্জ করা, যে আমি একটা সুন্দর রুটিনে ফিরতে চাই। এই রুটিনে ফিরতে চাইতে যখন সে বিশ্বাস করবে এবং মাইন্ডসেট করবে, তখন সে অ্যালার্ম দিয়ে হোক, পাশের একজনকে অ্যাকাউন্টেবিলি পার্টনার হিসেবে জাগিয়ে হোক, যিনি সকালে উঠে বাসায়, তাকে বলে যে আমাকে সকালে উঠলে আমাকে একটু ডেকে দিলে হবে, বা ওদিকে আজান আসে আজানকে কানে নেওয়ার জন্য হোক, যে কোনোভাবেই হোক সে তার লাইফে এই পরিবর্তন। আমাকে রিসেন্টলি একাধিকজন বলেছে তাদের জন্য আরেকটা জিনিস ফ্রুটফুল হয়েছে, সেটা হচ্ছে যে সকালে উঠতে হবে এই রুটিনের চেয়ে তারা বেশি ফোকাস করেছে যে রাতে কয়টায় ঘুমাতে যাব সেটাকে মেনটেন করার জন্য। আপনার তো স্টার্টিং এন্ডিং কে ডিফাইন করবে। অনেক সময় হয় যে আমি রাতে কখন ঘুমাতে যাব এটার জন্য কেউ অ্যালার্ম দেয় না। না, ওটা অ্যালার্ম দেয় ভোরে ওঠার জন্য। তখন তো সে জেগে থাকে, তখন তো অ্যালার্ম দিবে না, তখন সে নিজেকে মানে বলবে যে আমার এই কটা বেজে গেছে, মানে আমি এখন। এইটা হচ্ছে কেউ কেউ করে খুব ভালো রেজাল্ট পাইছে, কারণ অ্যালার্মের সাথে মাইন্ডের একটা অ্যালার্টনেস সম্পর্ক আছে। তো আমি 10টায় ঘুমাবো, 10টার সময় আমি অ্যালার্ম দিয়ে দিছি, তো অ্যালার্ম বাজতেছে, তো এটা কিন্তু এক্সট্রা একটা প্রেশার। কারণ রাতে যখন অনেক বেশি দেরিতে ঘুমানো হয়, সকালে অ্যালার্ম দিলেও তো ওঠাটা খুবটা শরীর অ্যালাউ করে না, শরীর অ্যালাউ করে না, সারাদিন লেথার্জিক যায়, যাওয়ার ফলে লেথার্জিক গেলে সব ভাবে যে ভাই আমার হচ্ছে সকালে ওঠার দরকার নাই। সমস্যাটা সকালে ওঠা ছিল না, সমস্যাটা ছিল রাতে ঠিকমতো ঘুমাইতে না যাওয়া। তো আমার মনে হয় কেউ এটা ট্রাই করতে পারে যে অ্যালার্মটা আমি সকালেটা তো দিবই, বাট তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখন দিব হচ্ছে ঘুমাইতে যাবো যে সেটার অ্যালার্ম, তো আমি আই গো টু বেড। কারণ আমি যদি টোটাল একটা প্রজেক্ট হিসেবে মানে স্টার্টিং এবং এন্ডিং ধরি, সকালটাকে তো আমরা এমনি চিন্তা করতেছি, সামনের দিনটাকে এহেড রেখে আমরা এটা স্টার্টিং বলতেছি, কিন্তু উঠাটাকে যদি আমরা এন্ডিং বলি তাহলে স্টার্টিং তো হলো আমরা ঘুমে কখন গেলাম। জি, এবং আরেকটা ওই দুবাইয়ের একজন এরকম এন্টারপ্রেনার আছে, তার একটা এরকম রুটিনের কিছু একটা দেখেছিলাম, আমার ওর নামটা মনে নাই, একটা আইডিয়া আমার কাছে ভালো লেগেছিল। সেটা হচ্ছে ইসলামে দিন শুরু হয়তো ভোরবেলা না, ওখানে দিন শুরু হয়তো মাগরিবের সময়। হ্যাঁ, আচ্ছা, তাই না? দিন তো শুরু যেমন আমাদের আমরা যখন যে রমজানের চাঁদ দেখতেছি, রোজা শুরু, তার মানে আমার রুটিন শুরু করতে হবে সন্ধ্যার পর থেকে। সে বলছে যে মানে মুসলমান যদি ইসলামিক ওয়েতে চিন্তা করে তাহলে ইসলাম ওয়াইজ তো দিন তো ফজরের সময় শুরু না, দিন তো শুরু হচ্ছে মাগরিবের সময়। আমার নিজেরও ওই ল্যাবসের একটা মানে বৈশিষ্ট্য বলি, সারাদিন অনেক কাজ করার পর যখনই সন্ধ্যা 5টা হয়ে গেল, ভাবলে ভাই সারাদিন তো অনেক কাজ টাজ করছি, এখন একটু রিল্যাক্স করি, এখন একটু নিজেকে একটু দিলেও মানে কি ছুটি দিলেও বা একটু এটা সেটা করলেও তেমন কিছু আসা যায় না। ওই সব করতে গিয়ে ঠিক আছে একটা ভিডিও দেখে একটা করতে গিয়ে দেখা যায় রুটিন হয়তো এলোমেলো হয়ে যায়। বাট মানুষ তো সবসময় একটা জিনিসের স্টার্টিং এ খুব অ্যালার্ট থাকার চেষ্টা করে, কিন্তু যারা মর্নিং রুটিন করতে চায়, স্টার্টিং যেহেতু সে ঘুমায় আছে, তো তার তো ঘুমের ভিতরে আর সে কি করবে, তখন সে মানে তো তারপর কন্ট্রোলটা সেভাবে নাই। জাস্ট মাইন্ডসেটটা আমি এখানে চেঞ্জ করে আনি যে মাগরিবের আযান হইছে মানে আমার নতুন একটা দিন শুরু, নতুন একটা দিন শুরু, মানে তাহলে দিনের হাউ ক্যান আই মেক দিস নাইট প্রোডাক্টিভ, রাইট, এক্স্যাক্টলি, যে এটা রুটিনের এটা একটা ইন্টারেস্টিং আইডিয়া যে ইসলামে মানে মাগরিবের পরেই তো হচ্ছে রাতের সময়টা চলে আসলো, দেন গিয়ে পরের দিনটা হচ্ছে সারাদিন, বরং ওটাই আমার, তার মানে সারাদিনকে আমি প্রোডাক্টিভ করার জন্য আজকে রাতটা আগে ঠিকমতো নিজেকে বিল্ড করতেছি, আমার প্রথম 10-12 ঘন্টা আগে ঠিকমতো ঘুমাই নিচ্ছি এভরিথিং। সো তার মানে এটাকে রিফুয়েলিং করা বা রিচার্জ করার সময় হলো রাতের সময়টা, যে প্রথম 12 ঘন্টা, যে আমার দিনের প্রথমে আমাকে আগে রিচার্জের সময় দিয়েছে সৃষ্টিকর্তা, যে দিনের লাস্টে না, দিনের ফার্স্টে, অর্থাৎ দিনটা হলো আমরা মানে রাতের মাগরিবের পর থেকে ভোর পর্যন্ত, এটাই হলো ইসলামিক ওয়েতে, এটা হলো দিনের প্রথম ভাগ। সো এই মাইন্ডসেট কাউকে হেল্প করতে পারে। সো এই মাইন্ডসেট এন্ড দেন হচ্ছে যে ঘুমানোর যে অ্যালার্ম সেটা যদি সেট করা হয়, এবং এক্ষেত্রে আপনার ওই সরি আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। না, আমি বললাম যেটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, কেউ যদি যে আপনি যেটা বললেন যে এই মাইন্ডসেটটাই যদি শুধু চেঞ্জ করে যে না আমার দিন সকালবেলা শুরু হচ্ছে না, দিন শুরু হচ্ছে আমার আফটার সানসেট, মাগরিব থেকে শুরু হচ্ছে, তাহলে এই সময়টা হলো আমার রিফুয়েলিং এর সময়, এবং আমি ঠিকমতো যেভাবে চার্জ করব নিজেকে, দিনের প্রোডাক্টিভিটিটা আমার সেরকম যাবে। তাহলে কিন্তু সে মাগরিব থেকে তখন থেকে তার শুরু হবে যে আমাকে দ্রুত ডিনার করতে হবে, মাগরিবের নামাজটা এশার নামাজটা পড়ে খুব একটা কথাবার্তা না বলে আমাকে দ্রুত ঘুমে যেতে হবে, এবং দ্রুত ঘুমে এই কারণে যেতে হবে যে আমি খুব আর্লি উঠবো, এই জন্য আমার কমপক্ষে 5-6 ঘন্টা ঘুম এনশিওর করতে হবে আমার শরীরকে ব্যালেন্স রাখার জন্য। তাহলে এই সব কিছু কিন্তু দেখেন শুরু হচ্ছে শুরুর দিক থেকে, তো এটাই আর কি আপনি যেটা বললেন, আমি জাস্ট একটু অ্যাড করলাম। হ্যাঁ, তো এক্ষেত্রে এই বইয়েরই যে ওই অ্যাভারেজ অফ 5 পিপলের যে আইডিয়া আছে, ওই আইডিয়াটাও যদি আপনি একটু শেয়ার করেন যে
আমরা বলি না যে আমরা যেরকম মানুষজনের সাথে মিশি, হ্যাঁ ফলে হচ্ছে আমি এমন সব লোকজনের সাথে মিশলাম যারা লাইফ নিয়ে কোনো তাদের এই মানে সেন্স অফ পারপাস নাই, দিস ইজ লাইফস্টাইলের কোনো ঠিক ঠিকানা নাই। দিস ইজ রিয়েলিটি অ্যাকচুয়ালি। আমরা কিছু জিনিস তো আমরা চাইলেও অ্যাভয়েড করতে পারি না। চারদিকে আমাদের কোলাহলপূর্ণ ঢাকা শহর, দেখা গেল যে আমাদের ফ্যামিলি মেম্বারদের ভিতরেও হাতের 5টা আঙ্গুল যেরকম সবগুলো সমান না, ফ্যামিলিতেও 5 জন থাকলে 5 জন 5 রকম থাকে, বন্ধু বান্ধবের মধ্যেও 5 জন 5 রকম থাকে। এখন কথা হলো ল অফ অ্যাসোসিয়েশনের ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি যেটা বললেন যে 5 পিপুলের গড়, এখানে বলা হয়েছে যে মানে আমরা সেরকমই হব, আমাদের সার্কেলটা যেরকম, আমরা যে ক্লোজেস্ট 5 জন লোকের সঙ্গে দৈনন্দিন জীবনে উঠি বসি খাওয়া দাওয়া করি, বেশি সময় ব্যয় করি, তাদের ধ্যান ধারণা থটগুলো আমরা বিশ্বাস করি এবং এক্সচেঞ্জ করি, ওই 5 জন লোকের গড় ইনকাম হবে আমার ইনকাম, ওই 5 জন লোকের গড় চরিত্র হবে আমার চরিত্র, ওই 5 জন লোকের গড় স্বাস্থ্যগত ব্যাপার হবে আমার স্বাস্থ্যগত ব্যাপার, মানে সব কিছু ওই 5 জনের, এটা একটা রিসার্চের রেজাল্ট নাকি এসছে, আমি একজাক্টলি কোথা সোর্সটা পাইনি। তো এখন প্রশ্ন হলো, আপনি যে কথাটা বললেন যে আমার তো যারা আছে এরা তো, আমি এখন যখন থেকে বুঝতে শিখলাম যে এই ল অফ অ্যাসোসিয়েশন বা এই সার্কেলের অ্যাভারেজ হলাম আমি, তখন থেকেই তো দেখি যে ওই বাকি 4 জনের মধ্যে, বাকি 5 জনের মধ্যে 3 জন 4 জনই মানে একটু টক্সিক, বা কিন্তু আমি তাদেরকে ছাড়ার কোনো উপায় নেই। তো ল অফ অ্যাসোসিয়েশন বলতেছে যে এটা তো অটোমেটিক্যালি বিল্ড আপ, এটা হয়ে গেছে আপনি জানার আগেই, সাবকনশিয়াস মাইন্ডে, এদের উপর আপনার কন্ট্রোল নাই। এটাকে যদি ল অফ অ্যাসোসিয়েশনের ভাষায় যেহেতু বলে যে আপনার চেয়ে মানে জ্ঞানে, মানে আর্নিংয়ে, তারপর সোশ্যাল স্ট্যাটাসে বড় তাদেরকে নিয়ে আপনি সার্কেল করবেন, তাহলে ইউ মেক ইউর সার্কেল এ বিট বিগার। যে 5 জন আছে 10 জন করেন, এই বাকি 5 জন যে নিবেন, এই 5 জন আপনি চুজ করে নেবেন, এই বাকি 5 জন কাদের সঙ্গে ইয়ে করবেন, মানে ইয়ে করবেন। আমার আগে আছে যারা আছে, আমার বাকি, ফর এক্সাম্পল আমি যদি এখন উদাহরণ দিই, আমার বাকি 5 জনের মধ্যে আমি একজন সোহাগ ভাইকে নিতে চাই, ঠিক আছে, ঠিক ওই 5 জন যেহেতু নিজের উপর কন্ট্রোল আছে, ওই 5 জনকে চুজ করার সময় আমি বেছে বেছে নিব যে আমি কি এখানে জ্ঞান গরিমায় বড়, আমি কি ভবিষ্যতে এন্টারপ্রেনার হতে চাই না ট্রেনার হতে চাই, যেটা হতে চাই তাদেরকে বেছে নিলে আর একটু ভালো, যে তাহলে আমার তাদের সাথে চলতে ফিরতে তারা কিভাবে অ্যাক্ট করে, কিভাবে তারা দৈনন্দিন জীবন লিড করে, তাহলে ওই প্রফেশনাল ক্ষেত্রে যদি আমি যেতে চাই, ওই জায়গার কাছাকাছি যেতে চাই, তাহলে আমাকে অনেক হেল্পফুল হবে এবং আমার তখন গ্রোথ হতে থাকবে। ল অফ অ্যাভারেজের ক্ষেত্রে আমি জিনিসটাকে অবশ্য আমার মতো করে একটু ডিফারেন্টলি ইন্টারপ্রেট করি। এক হচ্ছে যে 5 জন বলে সবাই ফিজিক্যাল 5 জন মনে করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি বলি যে 5 জনের আসলে মাকসাদটা কি, পারপাসটা হচ্ছে যে যাদের কাছ থেকে আমি আইডিয়া নিচ্ছি, ইন্সপিরেশন নিচ্ছি, স্টাইলটা নিচ্ছি, তো সেই 5 জন মানুষ জীবিত 5 জন না হয় মৃতও হইতে পারে। মৃত কেন হইতে পারে? বিকজ হচ্ছে যে আমি যদি দিনের একটা লম্বা সময় এমন রাইটারের বই পড়ি যে বই থেকে তো আমি অ্যাকচুয়ালি আইডিয়াই নিচ্ছি, এক্স্যাক্টলি, তাহলে সেও তো আমার জন্য একটা ইনফ্লুয়েন্সিং ক্যারেক্টার। ইটস এ ডিফারেন্ট থট, আপনি বলেন ভালো লাগছে, ধরেন অনলাইনে কারো ভিডিও দেখি, হ্যাঁ তাই না, এবং অনেকের ক্ষেত্রেই আছে যে ওইটাই মেজরিটি টাইম, মানে সে তার রিয়েল বন্ধুদের সাথে বা রিয়েল বাবা মার সাথে যতটুকু টাইম কাটায় তার চেয়ে বেশি টাইম হয়তো অনলাইনে কাটাচ্ছে, ফলে সে রিয়েল ফিজিক্যাল লোকজনকে চুজ করার ক্ষেত্রে হয়তো সে কনসাস হচ্ছে হয়তো এই কথা শুনে, বাট অনলাইনে যা কিছু দিয়ে সে বা ভার্চুয়ালি যা কিছু দিয়ে ইনফ্লুয়েন্স হচ্ছে সেখানে সে কনসাস হচ্ছে না। তো এই জন্য আমি ওই জন্য ফ্রেন্ড সার্কেলটাকে আমি রিয়েল ফ্রেন্ড সার্কেলও মনে করি না, এটা একটা মনে করি যে মানে ইনফ্লুয়েন্সার সার্কেল, হ্যাঁ, মানে কে আমাকে ইনফ্লুয়েন্স করতেছে। তাহলে দেন আওয়ার্স যদি আমি কথার কথা ধরেন টনি রবিন্সের ভিডিও দেখি, হ্যাঁ, বা এরকম কারো ভিডিও দেখি, মানে ওই জিম রনের ভিডিও দেখি, তাহলে কি হবে যে ওই ইনফ্লুয়েন্সটাই তো আমার মধ্যে হইতে থাকবে। সো সে আমার 5 জনের কিন্তু একজন হয়ে গেল আর কি। এক্স্যাক্টলি, এই জন্য আমার কাছে ওই জন্য এটা মনে হয় যে আসলে আমরা কাদের সাথে মিশি, বা কাদের, যেমন ধরেন আর রিয়েল মানুষ তো ডেফিনেটলি আর মোর ইনফ্লুয়েন্স করে। যেমন আমারই হেলথ এখন যে কোচ করে, ট্রেন করে, তো তার এক পর্যন্ত ওর সাথে চলাফেরার ফলে যতক্ষণ ট্রেন করে ততক্ষণ হেলথ নিয়ে রিলেটেড জিনিসপত্র, তারপরে ও MMA ফাইটার ছিল, মিক্সড মার্শাল আর্ট যেটা বলে, সো আমার এগুলো নিয়ে একসময় ইন্টারেস্ট ছিল না, বাট হচ্ছে যে ওই সব কথাবার্তা শুনতে শুনতে যে দাগেস্তানে যে খাবিব আছে সে কেমন ফাইটার, এইটা সেটা, MMA এর মধ্যে কে চ্যাম্পিয়ন হলো না চ্যাম্পিয়ন হলো, ওরা কিন্তু কি তো ফ্যাসিনেশন তৈরি করে অথবা ইন্টারেস্ট তৈরি করে, বিকজ সিইং ইজ বিলিভিং, রাইট? কারণ যখন আপনি প্র্যাকটিক্যালি সরাসরি শুনবেন একজন মানুষের কাছ থেকে যার দ্বারা আপনি ইনফ্লুয়েন্সড হতে চান, তখন কিন্তু আপনার ভিতরে বিশ্বাসটা বেশি আসবে, রাদার দেন একজন অন্য জনে গল্প করলো যে সোহাগ ভাই এটা বলেছে, সোহাগ ভাই ওটা বলেছে। আমি যেমন কিছুক্ষণ আগে আপনাকে শুরুতেই ইন পারসন কনভারসেশনে বলতেছিলাম যে কিবরিয়া ভাইয়ের সাথে আপনার যে সাক্ষাৎকারটা 1 ঘন্টার বেশি, আমার মনে হয় 30 সেকেন্ডও কোথাও গ্যাপ নাই যে আমি এটা অ্যাটেন্টিভলি দেখি নাই। একটা হলো মানে আমরা হিয়ারিং মোডে থাকি আর একটা লিসেনিং মোডে থাকি, আমি পুরো লিসেনিং মোডে ছিলাম, মানে এরকম। জি জি,
না আলহামদুলিল্লাহ, মানে অ্যাকচুয়ালি আমাদের তো আসলে এই যে এই বইগুলো নিয়ে আলোচনা আসলে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে মানুষজনের লাইফ, তার থিংকিং, Exactly. তার মেন্টালিটি, তার হুম। মাইন্ডসেট এগুলোতে ইমপ্রুভমেন্ট হোক। এই অবশ্যই, ইমপ্রুভমেন্ট অবশ্যই। হওয়া মানে কি? আমি নিজে ভালো থাকা, বাকিদেরকে ভালো রাখা, সোসাইটিকে ভালো রাখা, সারা বিশ্বকে ভালো রাখা। এক্স্যাক্টলি। সো আজকের দিনে মানুষ যেভাবে আনপ্রোডাক্টিভিটির যে পর্যায়ে আমরা সবাই চলে যাচ্ছি, হ্যাঁ, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি আসার পর, এটা হরিবল। এবং মানুষের এখন ফিজিক্যাল হেলথ ভয়াবহ অবস্থা, যে আপনি 30 বছর আগের ডেটার সাথে এখন কম্পেয়ারই করা যাচ্ছে না। চিন্তাই করা যায় কি না। পরিমাণ লোক এখন কত রকম ডিজিজে আক্রান্ত, এবং ইয়াং ছেলেপেলে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, মানে হ্যাঁ, আগে কিন্তু এটা ছিল না। অবিশ্বাস্য। আগে কিন্তু এগুলো ছিল না। স্টার্টিং ফ্রম দ্যাট, মানুষের যে মেন্টাল হেলথ বলেন, সুইসাইড, তারপর হচ্ছে ডিপ্রেশন, মানে ভয়াবহ অবস্থা। আমি বাংলাদেশের টপ যে ইনস্টিটিউশনসগুলো, এদের স্টুডেন্টদের সাথে একাধিক ইন্টারাকশন রিসেন্টলি জরিপ করছি, 90% প্লাস ডিপ্রেসড, মানে যারা একদম টপ মোস্ট ভার্সিটিগুলোতে পড়তেছে। চিন্তা এবং করা যায় না। কেউ কেউ বলছে ভাই এটা 100% হয়, 100% তো একটু বেশি হয়ে গেল, বাট ওরা বলছে কোনোভাবেই 90%-এর নিচে না। তাহলে হোয়াটস কিলিং আস? ফলে এই জন্য পুরো আলোচনার থেকে আমরা চাইবো যে মানুষজন মানে তার নিজের ভালো, মানে মানুষ তো আত্মকেন্দ্রিক, রাইট? মানে হয়ে যাচ্ছে মোর অ্যান্ড মোর, সোসাইটির চিন্তা করতেছে না, ফ্যামিলির চিন্তা করতেছে না। আমি বলতেছি যে আত্মকেন্দ্রিক চিন্তাও যদি করে, তাহলে তার হেলথ, তার ফিজিক্যাল হেলথ, তার মেন্টাল হেলথ, তাহলে এইটা নিয়ে তো তার অন্তত টেনশন করা উচিত, অবশ্যই, অবশ্যই। তাই না? সে হয়তো বিগার ইম্প্যাক্ট ফর দ্য সোসাইটি হয়তো চিন্তা করলো না, বাট সে তো নিজেই ভালো নাই। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে অ্যাকচুয়ালি এই যে রাইট থিঙ্কিংগুলোর সাথে পরিচিত হওয়া, রাইট পিপলদের সাথে পরিচিত হওয়া, বিশেষ করে যেমন এখানে বললেন যেমন যে এই লোকটা শুধু থিওরি বলে নাই, হ্যাঁ, সে তার লাইফ এটা ইমপ্লিমেন্ট করেছে প্র্যাকটিক্যালি, এবং So- সেটার আউটকামটাও সে বলেছে যে কি হ্যাঁ, কি আউটকাম এসেছে হ্যাঁ। তার লাইফে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আজকের আলোচনা সবাই এটা থেকে এনজয় করবে, এবং এখান থেকে যা তারা শুনলো সেটা অ্যাটলিস্ট পুরোপুরি শুরুতে নাও পারলে অ্যাটলিস্ট ইমপ্লিমেন্ট করা শুরু করবে, করলে হয়তো তারা নিজেরাই রেজাল্ট মানে- দেখবে। বাট ওই জন্য ওই যে তার সার্কেল, মানে যদি হ্যাঁ, সে হ্যাঁ। প্রোডাক্টিভ সার্কেলের সাথে মেশে, তাহলে সে প্রোডাক্টিভ চিন্তা করাটা সহজ হয়। True. আর ডিস্ট্রাকটিভ সার্কেলের সাথে মিশলে তো অটোমেটিক্যালি, মানে তার নিজের ডিস্ট্রয় করতে জি। হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। জি। তো আমি লাস্টে হয়তো আমি এটা আপনাকে জিজ্ঞেস করব যে এখানে তো সেভার্স এমনিতেও মনে রাখা সোজা, হ্যাঁ, বিকজ 6টা লেটার দিয়ে 6টা জিনিস। জি। স্টিল আপনি যদি আপনার মতো করে কোনো আরেকটু সিম্পলিফাইড কোনো ফ্রেমওয়ার্কে এই পুরো লেসনটাকে শেয়ার করতে চান দর্শকরা, যাতে আরো ভালো মনে রাখতে পারে, ওরকম এটা, কোনোভাবে কি হ্যাঁ, আপনি আমরা present যেহেতু করতে 6টার চান মধ্যে কিনা? 5টায় আলোচনা করে ফেলেছি, হ্যাঁ, আমি যদি কাউকে বলি যে আমরা এই বইটার আলোচনার পরে আমরা কি পরামর্শ দিব, হ্যাঁ, মানে আমাদের অডিয়েন্সের জন্য বা দর্শকদের জন্য, তো এখানে আমি একটা 3W একটা ফ্রেমওয়ার্ক আমি বলবো। হুম, হুম। যে 1 নাম্বার ডব্লিউ প্রথমেই হলো যে ওয়েক আপ ইন দ্য মর্নিং। আচ্ছা, যেটা তো এটারই হ্যাঁ, theme। এটার একটা থিম। হ্যাঁ। মানে আপনি আগে সকাল উঠেন, অন্যদের দিনটা যদি 8টায় শুরু হয়, আপনি যদি 5টায় শুরু হয়, আপনি 3 ঘন্টা সময় বেশি পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। মানে 3 ঘন্টা সময় ফেলনা নয়, এটা অবশ্যই একটা প্রোডাক্টিভ কাজে আপনার লাগবে। এবং সকালে যেহেতু বিভিন্ন ডিস্ট্রাকশন থাকে না, মানে এবং নিজের মতো করে কিছু সময় পাওয়া যায়, সেই সময় ইয়ে করা। নাম্বার 2W যদি আমি বলি, তাহলে হলো যে মানে রাইট অ্যাটলিস্ট 3 প্রায়োরিটিস অফ ইউর ডে। হুম, হুম। অর্থাৎ এখানে আমি একটা গল্প বলবো। ব্যাক ইন 2014 আমার একটা সুযোগ হয়েছিল জাপানে স্কলারশিপে ওসাকাতে 14 দিনের একটা লিডারশিপ এবং টিম ওয়ার্কের একটা ট্রেনিং অ্যাটেন্ড করা, গ্লোবাল একটা ট্রেনিং, জাপানি স্কলারশিপের, জাপান সরকারি স্কলারশিপ দিয়েছিল। তো সেটার মূল ট্রেনিংটার নাম ছিল সলভিং হিউম্যান অ্যান্ড অর্গানাইজেশনাল প্রবলেমস। তো 2 সপ্তাহের একটা ট্রেনিং, 17টা দেশের 24 জন পার্টিসিপেন্ট ছিল। তো এর মধ্যে পাকিস্তানের 2 জন ফ্রেন্ড ছিলেন আমাদের। এই 24 জনের মধ্যে একজন সোহেল আইব খাত্তাক, আরেকজন হলো ফারাজ আজিজ। সোহেল আইব খাত্তাক কমিউনিটি পিপল নিয়ে, আন্ডার প্রিভিলেজ লোক নিয়ে অনেক কাজ করতেন। ওনারা পাকিস্তান থেকে মুম্বাইতে ডক্টর জাকির নায়েকের সাথে কমিউনিটি ফান্ড গ্রহণের জন্য একটা প্রতিনিধি দল জাকির নায়েকের সাথে আসে, মিট করে। জাকির নায়েক, আমি শর্ট করতেছি ব্যাপারটা, জাকির নায়েকের সাথে যখন মিটিংয়ে বসলেন, জাকির নায়েক এটা মানে নিড নেট টু সে যে উনি চলমান কম্পিউটার বলা হয় তাকে, যে কোনো বক্তৃতায় ওপেন হলের ভিতরে, হ্যাঁ, মানে উনি দেখা গেল যে কোরআন, বাইবেল, গসপেল, ত্রিপিটক সব জায়গার সব ধর্মের বইয়ের রেফারেন্স দিয়ে পৃষ্ঠা নাম্বার, চ্যাপ্টার নাম্বার সহ উনি বলেন। তো কাকতালীয়ভাবে দেখলো মিটিংয়ে বসে জাকির নায়েক একটা নোটবুক, আধা ঘন্টার একটা মিটিংয়ে নোটবুক এবং কলম নিয়ে বসলেন। তো সবাই তো কিউরিয়াস যে যাকে বলা হয় চলমান কম্পিউটার, এত কিছু রেফারেন্স উনি মুখস্থ দিতে পারেন, ওনার আধা ঘন্টার মিটিংয়ে নোটবুক নেওয়া কি দরকার? তো পরবর্তীতে মিটিংয়ের পরে ওনাদের প্রতিনিধি দল থেকে, পাকিস্তানি প্রতিনিধি দল থেকে একজন তাকে কোশ্চেন করলেন, ডক্টর নায়েক, আই হ্যাভ এ কিউরিয়াস কোশ্চেন, যে বলেন তো আপনাকে বলা হয় পৃথিবীর চলমান কম্পিউটার, আপনার মেমোরি এত মানে শার্প
যে এই 30 মিনিটের মিটিংয়ের ভিতরে আপনার নোটবুক নেওয়া কি দরকার, আপনার ব্রেনের ভিতরে তো সব কিছু থাকে। তো তখন যে উত্তরটা দিয়েছিল দ্যাট ইজ ভেরি মানে পাওয়ারফুল উত্তর। ও উত্তর দিয়েছে যে মাই ব্রেন ইজ গিফটেড বাই অলমাইটি আল্লাহ, হি ক্যান উইথড্র ইট এনি টাইম। আমার যদি এই ব্রেনটা আল্লাহ প্রদত্ত, এটা যদি উনি উঠিয়ে নেন যে কোনো সময়, আমি পাগল হয়ে যেতে পারি বা আমি ব্রেন ডেড হতে পারি, তাহলে আপনাদের সাথে যে আমি কমিটমেন্টটা করেছি এই কমিটমেন্টটাতে আমি বেইমান হয়ে যাব। আমি আমার ব্রেন আমার সঙ্গে প্রতারণা করতে পারে, আমার নোটবুক কখনোই আমার সাথে প্রতারণা করবে না। আমার ফ্যামিলিকে বলা আছে যে আমি যত নোটবুক আছে, আমি যদি কোথাও কখনো মানে অ্যাব্রাপ্ট কোনো ডেথ হয়, একটা হলো মানে জানতে পারা যে আমি মারা যাচ্ছি ধীরে ধীরে, তাহলে আমার নোটবুকগুলো ঘেটে ঘেটে কারোর সঙ্গে কোনো কমিটমেন্ট থাকলে সেগুলো যেন পূর্ণ করা হয়। তাহলে এই জন্য আমি বলবো যে রাইট 3 পাওয়ারফুল প্রায়োরিটিস অফ ইউর লাইফ, অর্থাৎ দৈনন্দিন জীবনের মানে যে জিনিসগুলো আমি মনে করতেছি আমি ব্রেনের ভিতর রেখে দিব, আমি করবো নো, আমরা নোটবুকের মধ্যে। নোটবুক রাখার জন্য একটা ফর্মাল নোটবুক হতে হবে সেটাও না, হতে পারে একটা চিরকুটের মতো, আমরা A4 সাইজের একটা পেপার মানে 4 বার ভাঁজ করলে পকেটের ভিতরে রেখে দেওয়া যায়, সেটার ভিতরেও লিখে রাখা যেতে পারে। মাঝে মধ্যে দিনে বের করে দেখা যায় আমার ওটা হয়ে গেছে, টিক দেওয়া। এটা নাম্বার 3 যদি আমি বলি ডব্লিউ, তাহলে ওয়ার্ক অন ইউর সেলফ বিফোর ডুইং সামথিং ফর আদার্স, অর্থাৎ নিজের পূর্ণতা দিয়ে অন্যকে পূর্ণ করতে হয়। আমি আমার ভিতরে যদি ঘাটতি থাকে তাহলে আমি অন্যের জন্য কিছু করতে পারবো না। আমাকে নিজে আগে মানে ওই যে এরোপ্লেনে বলে না যে আগে নিজে মাস্ক পরুন তারপরে বাচ্চাকে পড়ান, এটা কিন্তু শুনতে একটু অবাক লাগে না যে আরে ভাই বাচ্চাটা তো আগে পড়ানো দরকার, আপনি তো বাচ্চাকে পড়া থেকে নিজে সেন্সলেস হয়ে যাবেন, আগে নিজেকে। এই জন্য বলা হয় নিজের পূর্ণতা দিয়ে অন্যকে পূর্ণ করতে হয়, এই জন্য আগে নিজের জন্য কাজ করা। নিজের জন্য কাজ করতে গেলে এই যে 6টা হ্যাবিট এগুলো আসবে, সবকিছু আসবে। আমি যখন পাওয়ারফুল হব তখন আই উইল বি এবল টু ইনফ্লুয়েন্স মাই সারাউন্ডিংস, আমার ফ্যামিলি, আমার বন্ধু, আমার অন্যান্য যারা আছে এদেরকে আমরা ইয়ে করতে পারবো। এই জন্য আমার যদি সর্বশেষ সাজেশন বলেন কারোর জন্য 3W ফ্রেমওয়ার্ক, যে প্রথমে ওয়েক আপ ইন আর্লি ইন দ্য মর্নিং, দেন হলো রাইট 3 প্রায়োরিটিস অফ ইউর ডেজ অর অফ ইউর লাইফ, অ্যান্ড শুরুতে অ্যান্ড ওয়ার্ক অন ইউর সেলফ বিফোর ডুইং সামথিং ফর আদার্স। থ্যাংক ইউ মুরাদ ভাই, অ্যাকচুয়ালি আলোচনাটা খুব মিনিংফুল ছিল, এনজয়েবল ছিল, আলহামদুলিল্লাহ। সো আমরা চাইবো যে লোকজন এখান থেকে অনেক কিছু শিখুক এবং তাদের জীবনে এটা ইমপ্লিমেন্ট করুক। অ্যাবসলিউটলি ফাইনাল আমার একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপনি কি কোনো প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে থ্রো করতে চান কিনা, এমন কোনো কোয়েশ্চেন যে কোয়েশ্চেনটা তাকে ভাবাবে অ্যান্ড তাকে অ্যাটলিস্ট একটা উপলব্ধিতে হয়তো নিয়ে যাবে রিগার্ডিং টু দিস বুক অথবা রিগার্ডিং এনিথিং। মানে আমরা নর্মালি বলি যে লাস্ট আপনার কমেন্ট, আমি লাস্ট কমেন্ট না বলে বলবো লাস্ট কোনো কোয়েশ্চেন আপনি দর্শকদের করতে চান কিনা। থ্যাংক ইউ সোহাগ ভাই। আর দর্শকের কাছে যাওয়ার আগে আপনাকে বলি যে আসলে মানে আপনার মতো এত ব্যস্ত সূচির একজন মানুষের সঙ্গে এই যে অ্যারাউন্ড 1 আওয়ার ব্যয় করাটা, এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার, ভাগ্যের একটা ব্যাপার। আমার অনেক ইচ্ছা ছিল যে দূর থেকে তো আপনাকে ফলো করি, তো আশা করি ইট উইল বি কন্টিনিউড। এবং দর্শকরা তো অবশ্যই বইয়ের বাকি ইনস অ্যান্ড আউট জানার জন্য বইটা নিশ্চয়ই কিনবেন যারা আজকে অনুষ্ঠানটা দেখবেন। তো দর্শকের উদ্দেশ্যে আমি একটাও জিনিসই বলবো যে আপনাকে আমি যদি মানে একটা প্রশ্ন করি যে আপনার লাইফটার নিয়ন্ত্রককে, এটা কি আপনি নাকি আপনার অ্যান্ড্রয়েড ফোন, আপনার সারাউন্ডিংয়ের যে বিভিন্ন কোলাহলপূর্ণ নয়েজ আছে যারা বিভিন্ন টক্সিসিটি ছড়াচ্ছে, তাদের দ্বারা কি আপনি নিয়ন্ত্রিত হচ্ছেন, নাকি আপনার কন্ট্রোল আপনার উপরে আছে, আপনার অন্যদেরকে নিয়ন্ত্রণ করছেন? এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখলাম। এবং একটা জিনিসই বলবো যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স এবং সার্কেল অফ কনসার্ন, যেটার উপরে আপনার ইনফ্লুয়েন্স আছে যতটুকু আপনি কন্ট্রোল করতে পারেন সেটার উপর আপনি ফোকাস করুন, যেটার উপর আপনার কন্ট্রোল নাই সেটার উপরে ফোকাস করার প্রয়োজন নেই, কারণ ওটার করে টাইম লস হবে, করণীয় কিছু থাকবে না, আপনি মেন্টালি আপসেট হবেন, ফেটিক হবেন, ডিস্ট্রাক্টেড হবেন। আমার প্রশ্ন একটাই, আপনার লাইফের নিয়ন্ত্রককে? এটাই আমার লাস্ট প্রশ্ন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আজকে যে আলোচনাটা শুনলাম আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন, এবং আমাদের অন্যান্য পর্বের মতো এই পর্বেও একই রকম আপনাদের জন্য ঘোষণা আছে যে এই পুরো আলোচনা থেকে আপনারা যা শিখলেন, যা শুনলেন, সেখান থেকে সামারি করে আমাদেরকে কমেন্টে আপনারা জানাবেন, সেখান থেকে সেরা 3 জন কমেন্টকারীকে অন্তত আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ। সো আজকের বইয়ের যে লেসন্সগুলো আছে সেই লেসন্সগুলো আপনারা বাস্তবায়ন কতটুকু করলেন সেটাও আমরা জানতে চাইবো। আপনারা এই ভিডিওটা কেউ হয়তো কালকেই দেখবেন, কেউ হয়তো 1 বছর পরে দেখবেন, বাট কমেন্টসগুলো হয়তো লম্বা সময় রয়ে যাবে। সো এখান থেকে এই লেসন্সগুলো আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে আপনি কোনো বেনিফিট পেলেন কিনা সেটা যদি শেয়ার করেন তাহলে অন্যরাও হয়তো ইন্সপায়ার্ড হবে। সেভাবে আমরা সবাই ইনশাল্লাহ পজিটিভিটি ছড়াবো। সো এই রাইটার যেমন তার অভিজ্ঞতা থেকে পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করেছে গ্লোবালি, সে একইভাবে আপনি যদি ওনার মতো অত বড় ইনফ্লুয়েন্সার নাও হই, বাট আমি ছোট্ট করে যদি আমার সার্কেলেও সেই পজিটিভিটি স্প্রেড করি,
এবং এভাবেই যদি বেশিরভাগ মানুষ চিন্তা করি তাহলে তো সারা পৃথিবী এমনি ভালো হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। তো সেই দিনের প্রত্যাশায় থাকলাম আমরা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।